হাউ টু টক টু এনিওয়ান, লেইল লুন্ডেস কর্তৃক লিখিত বিশ্বব্যাপী জনপ্রিয় একটি বই। লেইল লুন্ডেস একজন আন্তর্জাতিক স্বীকৃত যোগাযোগ বিশেষজ্ঞ। তিনি যুক্তরাষ্ট্রের প্রতিটি শহরে এবং আন্তর্জাতিক বড় বড় কর্পোরেশন, অ্যাসোসিয়েশন এবং জনসাধারণের জন্য শত শত সেমিনারে কথা বলেছেন। ব্যবসায়, সামাজিক সম্পর্ক এবং প্রেমের জন্য যোগাযোগ দক্ষতার 10টি শীর্ষ বিক্রিত বইয়ের লেখক তিনি। টাইম ম্যাগাজিন, নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন ধরনের প্রকাশনা লেইলের কাজের প্রশংসা করেছে। তার কিছু বই 26টি ভাষায় প্রকাশিত হয়েছে। বাংলা ভাষায় বইটি অনুবাদ করেছেন মোহাম্মদ আমিনুল ইসলাম এবং প্রকাশিত হয়েছে আমিন বুকস হাউস থেকে। বইটি 92টি ছোট ছোট কৌশলের মাধ্যমে সাজানো হয়েছে, যা যে কোনো পরিস্থিতিতে নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে এবং দক্ষতার সাথে যোগাযোগ করতে সাহায্য করবে। আজকের অংশে পাঠ করছি বইটির প্রথম অধ্যায়। তোমাদের হাতে মাত্র 10 সেকেন্ড সময় আছে নিজেকে গুরুত্বপূর্ণ হিসেবে প্রমাণ করার। তোমাদের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার অবিশ্বাস্য, অপরিহার্য এবং অপ্রতিরোধ্য সব কৌশল। কারো সাথে প্রথম সাক্ষাতের সময়, বিশেষ করে প্রথম চোখাচোখির মুহূর্তটা খুবই তাৎপর্যপূর্ণ। এটাই সেই সময় যেটাতে নিজের গ্রহণযোগ্যতা অর্জন করে নিতে হয়। শুরুর মুহূর্তটা এই জন্য গুরুত্বপূর্ণ যে আজীবন সে তোমার এই সময়টা মনে রাখবে। তোমার একটা প্রতিচ্ছবি সে এই মুহূর্তটার উপর ভিত্তি করেই গড়ে নেবে। মনে রেখো, অবস্থানটা হয়তো সারা জীবনের জন্যই অটুট থাকবে। একজন চিত্রশিল্পী খুব সহজেই দোদুল্যমান এবং দ্রুত বয়ে চলা জীবনের এসব আবেগীয় মুহূর্ত স্মরণীয় করে রাখতে পারেন। রবার্ট গ্রোসম্যান নামে আমার এক বন্ধু রয়েছে। সে ফোর্বস, নিউজউইক, স্পোর্টস ইলাস্ট্রেটেড, রোলিং স্টোন সহ উত্তর আমেরিকার অন্যান্য জনপ্রিয় প্রকাশনীর হয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করে থাকে। ববের চিত্রের একটি বিশেষ গুণ ছিল, সে যেসব ছবি আঁকত ওগুলো শুধুমাত্র সমগ্র দৃশ্যপটটাই অঙ্কন করতো না, বরং প্রত্যেকটা দৃশ্যপট বিস্তারিত ফুটিয়ে তুলে আনত। ওর ছবি আঁকার স্কেচ বোর্ড থেকে সবসময় আলোর ঝলকানি ভেসে আসতো। ববের চিত্রে যেসব লোকপ্রিয় ব্যক্তির ছবি দেখা যেত, মনে হতো তারা সবাই যেন নিজস্ব স্বতন্ত্রতা নিয়ে দাঁড়িয়ে আছেন। যেমন মেডেন্নার অগ্নিমূর্তি, নিউট গ্রিনরিচের স্বেচ্ছাচারিতা কিংবা লিওনেল হেলেমসনের অসভ্যতা সবই তার হাতের জাদুতে ফুটে উঠত। বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত বব দুষ্টুমি করতে পছন্দ করত। খাবার পরিবেশনকৃত রুমালে টুক করে কোনো এক অতিথির ছবি এঁকে বসত সে। জট লেগে যেত ববের আশেপাশে। অনেকেই আবিষ্কার করত তাদেরই পরিচিত বন্ধুর ছবি ওর হাতের রুমালে জ্বলজ্বল করছে। এ যেন চোখকে বিশ্বাস করানোর মতো নয়। ছবি আঁকা শেষ হলে বব ছবিটি কাঙ্ক্ষিত ব্যক্তিকে উপহার হিসেবে দিয়ে দিত। কিছু উৎসাহী জনতা চোখ বড় বড় করে অঙ্কিত ছবির সাথে বাস্তবের ব্যক্তির মিল খুঁজে ফেরে। নিজের ছবি দেখে সবাই যে খুশিতে আটখানা হতো ওরকম বলার উপায় নেই। কেউ কেউ হালকা নরম সুরে বলতো, বাহ, বেশ এঁকেছেন, কিন্তু ছবিটি পুরোপুরি আমার মতো হয়নি। উৎসাহী অতিথিরা সমস্বরে এর সত্যতা ফুটিয়ে তুলে, ব্যাপারটা সত্য। আস্তে করে মূল আলোচনা থেকে দূরে গিয়ে সবাই নিজেদের সংশয় কাটাতে ব্যস্ত হয়ে পড়ে। হতভম্ব ব্যক্তিটির তখন রুমালের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো কাজ থাকে না। একবার ববের চিত্রশালায় যাওয়ার সুযোগ আমার হয়েছিল। তার ছবি আঁকার কারিশমা আমাকে আগেই মুগ্ধ করেছে। আমি চেপে না রাখতে পেরে গোপন প্রশ্নটা ঝেড়েই ফেললাম, তুমি কিভাবে এত নিখুঁতভাবে মানুষের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলো বব? তার জবাবটা ছিল সাদামাটা। সে বলল, আমি জাস্ট দেখি আর এঁকে ফেলি। উত্তরটা আমার মনোপুত হয়নি। আমি আবার বললাম, না মানে আমি বোঝাতে চাচ্ছিলাম, ছবি আঁকার আগে তুমি কি তাদের সম্পর্কে বিশদ জানার চেষ্টা করো, যেমন তার বংশ, তার সামাজিক অবস্থা ইত্যাদি ইত্যাদি। ও মুখ চেপে হাসল, অবশ্যই না, তোমাকে আগেই বলেছি আমি যা দেখি তাই আঁকি, কোনো বিশদ গবেষণা বলে কিছুই নেই। ও আচ্ছা। সে এরপর পুরো ব্যাপারটা ব্যাখ্যা করল। তার মতে প্রত্যেকটি মানুষের কথা বলার ধরন, শারীরিক অঙ্গভঙ্গি, হাঁটাচলা দেখেই একটা স্পষ্ট ধারণা তৈরি করে ফেলা যায়। এর জন্য বিশদ গবেষণা করা লাগে না। এরপর বব আমাকে তার ব্যক্তিগত ফাইল থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ব্যঙ্গচিত্রগুলো দেখাতে আরম্ভ করল। দেখো, একটা ছবির দিকে বব ইঙ্গিত করল। ছবিতে সাবেক আমেরিকান প্রেসিডেন্ট
ক্লিনটনকে দেখা যাচ্ছে। বব এরপর খুঁচিয়ে খুঁচিয়ে দেখালো, এই যে শরীরের এই অংশটা দেখো। দেখো, তার শারীরিক ভঙ্গিমা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তার ব্যক্তিত্বে কি পরিমাণ বাচ্চামি খেলে যাচ্ছে। এরপর জর্জ বুশের ছবি সামনে এলো। জর্জ বুশের কাঁধের দিকে নির্দেশ করে সে, দেখো এই ছবিতে বুশকে কেমন আনাড়ির মতো দেখাচ্ছে না? তারপর আমেরিকার আরেক সাবেক প্রেসিডেন্ট রিগানের ছবি দেখালো। তার হাসির জন্য তাকে কি প্রফুল্লই না দেখাচ্ছে, খেয়াল করেছো? এরপর নিক্সনের ধূর্ততা দেখালো সে, মাথার দিকে দেখিয়ে বলল, দেখো এই মাথার কাত হয়ে থাকা দেখে বোঝা যাচ্ছে সে কতটা ধূর্ত। ফাইলের অনেক ভেতরে দেখা গেল ফ্র্যাঙ্কলিন ডিলানো রুজভেল্টকে, যার উঁচু নাকটা খাড়া আকাশমুখী হয়ে আছে। সর্বশেষে তাকে নিয়ে তার মন্তব্য জানালো বব, রুজভেল্ট এই ব্যক্তিত্বের গুণে এফডিআর এর গর্বের বস্তু হয়ে আছেন। ও আরও যোগ করল, আসলে আমার চিত্রে কারো যে বিষয়টা বেশি প্রভাব ফেলে তা হলো তার মুখ আর শরীরের ভঙ্গিমা। জানো তো, জনশ্রুতি আছে শরীর কথা বলে। এজন্য পরিচয়ের শুরুটা খুবই গুরুত্ব রাখে। প্রশ্ন আসতে পারে, কেন? তাই তো, ব্যাখ্যাটা খুবই সোজা। প্রথম সাক্ষাতের সময়ই তোমার পাশের ব্যক্তিটির মস্তিষ্কে তোমার সমগ্র কিছু পর্যবেক্ষণ সাপেক্ষে তোমার একটা আনুমানিক ব্যক্তিত্ব জমা হয়ে যাবে। এর উপর ভিত্তি করেই সে তোমার সম্পর্কে খুবই সংক্ষেপে একটা উপসংহারে চলে আসবে। তুমি কথা বলার পূর্বে তোমার শরীর কথা বলে। তোমাকে মানুষ যেভাবে দেখে, যেভাবে তোমার ব্যক্তিত্ব তাদের চোখে ধরা পড়ে, ওটা কি পুরোপুরি নির্ভুল? নির্ভুল বলা যায়। তোমার শারীরিক ও মৌখিক অঙ্গভঙ্গি তাদের অলরেডি জানিয়ে দিয়েছে এই ব্যক্তি কেমন, এই ব্যক্তির ব্যক্তিত্ব কতটা গুরুত্বপূর্ণ। তোমার ব্যক্তিত্ব ঠিক কতটা প্রকট এটা নির্ভর করছে তোমার বডি ল্যাঙ্গুয়েজের উপরে। যে কোনো মানুষের ব্যক্তিত্বের প্রায় 80% অংশই তৈরি করে তার শারীরিক অঙ্গভঙ্গি। তুমি কিভাবে কথা বলছো, কিভাবে চলাফেরা করছো, কতটা গুরুত্বপূর্ণ তোমার হাতের ইশারা, সবই কিন্তু এই 80%-এর ভেতরে পড়ে যাচ্ছে। আর বাকি মাত্র 20% নির্ভর করছে তোমার কথা কতটা যৌক্তিক এর উপরে। কর্মক্ষেত্রের বদৌলতে আমাকে বিশ্বের বিভিন্ন দেশে থাকতে হয়েছে, বিভিন্ন মানুষের সাথে মিশতে হয়েছে। স্থানীয় ভাষা না জেনেও শারীরিক অঙ্গভঙ্গি কাজে লাগিয়ে এমন অনেক সমস্যা আমি একাই কাটিয়ে উঠেছি। প্রথম সাক্ষাতের সময়টা আমি খুবই সতর্ক থেকেছি, যে কারো ক্ষেত্রেই। যখনই আমি নতুন কোনো সহকর্মীর সংস্পর্শে এসেছি তার প্রশংসা করতে কখনোই কার্পণ্য করিনি। ওই কোম্পানিতে তার অবস্থান কেন এত গুরুত্বপূর্ণ, সে কীভাবে এত সাবলীলভাবে কাজগুলো করে এবং কোম্পানির জন্য তাদের আত্মত্যাগের কথা আমি নিজ থেকে তুলে ধরতাম। চলাফেরা পর্যবেক্ষণ করেই বুঝে নিতাম কোম্পানির গুরুত্বপূর্ণ ব্যক্তি আর কে কম গুরুত্বপূর্ণ। অন্যের পেটের কথা বা ধারণা বের করার ক্ষমতা আমাদের নেই। চাইলেই আমরা তার সম্বন্ধে এমন কিছু বলতে পারি না যা আমাদের মাথায় এসেছে। এ কথা সবার জন্য প্রযোজ্য। আমরা যে কারো সম্পর্কে ধারণা পোষণ করি সম্পূর্ণ নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের সাহায্যে। বৈজ্ঞানিক সমীক্ষা বলছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের আবেগ আমাদের ধারণা নিতে প্রভাবিত করে। তোমার সাথে যখন কেউ একজন কথা বলতে আগ্রহী হন, তিনি তোমাকে ভালো করে পর্যবেক্ষণ করেন, তারপর এগিয়ে এসে কথা বলেন। কথা বলার পূর্ব মুহূর্তে তার ভেতরে তোমার একটা অবস্থান তৈরি হয়ে যায়, আর কথা শুরু হওয়ার পরবর্তী কিছু সময় বলে দেবে তার মস্তিষ্ক সঠিক না ভুল। আর একবার যখন অবস্থানটা গেঁথে যায়, বুঝে নেবে এর উপরেই তিনি তোমার বিচার বিবেচনা করবেন। তোমার গুরুত্ব কতটুকু তাও ঠিক হয়ে গেছে তার মস্তিষ্কে। বব আর একটা কথা জানায়, সে নিজের ব্যঙ্গচিত্রও একবার এঁকেছিলেন। নিজেকে নিজে আঁকার ক্ষেত্রে বব সেই একই কাজটাই করেছে যা অন্যদের বেলায় সে করে। সে নিজের একটা কাল্পনিক চরিত্র মস্তিষ্কে সেট করে নিল। সে কেমন, তার ব্যক্তিত্ব কেমন, সবটা মিলিয়ে যেটা দাঁড়ালো সেটাই হচ্ছে ববের ব্যঙ্গচিত্র। অন্য বিষয়ে আলোচনা বেশি হয়ে যাচ্ছে বুঝতে পেরে আবার আসল আলোচনায় ফিরলাম। বই রচনার মূল উদ্দেশ্যে মনোযোগ বাড়ালাম। প্রসঙ্গে এসে ববকে জিজ্ঞেস করলাম, কারো ছবিতে তাকে একেবারে নম্র, ভদ্র, জ্ঞানী, যত্নবান, উৎফুল্ল এবং নিয়মের প্রতি শ্রদ্ধাশীল দেখাতে চাইলে তুমি কি করবে? তুমি কি সেটা ফুটিয়ে তুলতে পারবে বব? ধৈর্য ধরো বান্ধবী, বলে সে হাসল। সে বুঝতে পেরেছে আমি কি বোঝাতে চেয়েছি।
প্রথমত হুম একটু থামল সে। তারপর বলল, তার শারীরিক অবস্থান থাকবে ফিটফাট, মাথাটা হবে একটু ঊর্ধ্বমুখী, মুখে লেগে থাকবে একটা বিশ্বস্ত হাসি, এবং সে সরাসরি চোখে চোখ রেখে কথা বলবে। ব্যাস, এগুলো দেখালেই পরিপূর্ণ সব হয়ে যাবে বলে আমার বিশ্বাস। কিভাবে নিজেকে গুরুত্বপূর্ণ কেউ একজন হিসেবে উপস্থাপন করা যায়? আমার বন্ধু ক্যারেনের ডেকোরেশনের ব্যবসা রয়েছে। তার স্বামী সমাজের একজন নামকরা ব্যক্তি, যিনি যোগাযোগ ব্যবস্থা নিয়ে কাজ করেন। তাদের ফুটফুটে দুটো ছেলে সন্তান রয়েছে। ক্যারেনও তার ব্যবসায়িক দুনিয়ায় খুবই পরিচিত নাম। যখনই সে কোনো অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক হয়ে যায়, তার সহকর্মীরা তার আশপাশে থাকতে পছন্দ করে। তার সাথে একটা ছবি তুলতে পারলে নিজেকে গর্বিত বোধ করে। ওর কাঁধে হাত রেখে একটা ছবি তোলাই বুঝি অনেক সম্মানের ব্যাপার। অথচ এর বিপরীতটা ঘটে যখন ক্যারেন তার স্বামীর কোনো আয়োজনের সাথে থাকে। সেখানে সে নিজেকে খুবই অপরিচিত হিসেবে আবিষ্কার করে। সামগ্রিক পরিস্থিতি দেখে মনে হয় সে যেন কেউই না। আবার যখন সন্তানদের স্কুলে উপস্থিত হতে হয়, সেখানে ক্যারেন অন্য অনেক মায়ের মতো একজন মা হিসেবে নিজেকে অনুভব করে। একদিন ক্যারেন কথা প্রসঙ্গে জিজ্ঞেস করল, লেইল, তোমার কি এমন কোনো কৌশল জানা আছে যা প্রয়োগ করলে যে কোনো ভিড়ে যে কোনো অপরিচিত মানুষ আমার সাথে নিজ থেকে কথা বলতে চাইবে, আমাকে দেখে সে আগ্রহী হবে? আছে কি? ক্যারেনের প্রশ্নের জবাবটা আমি তোমাদের জন্য এখানে তুলে ধরছি। উত্তরটা হচ্ছে হ্যাঁ, যাবে। তবে এজন্য অবশ্যই তোমাকে কিছু কৌশল রপ্ত করতে হবে, যেগুলো তোমাকে যে কোনো ভিড়ের মাঝেই অন্যদের থেকে আলাদা করে তুলবে। হোক না সেটা এমন কোনো লোকেদের ভিড় যাদের কেউই তোমায় চেনে না। নিজেকে উপস্থাপন করো একটা সুন্দর হাসি দিয়ে, যে হাসিতে ভরে আছে বিশ্বস্ততা। একখণ্ড হাসির বন্যা। দ্রুত হাসবেন নাকি মনোরম একটা হাসি দেবে? ডেল কার্নেগির লেখা হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, 1936। বইয়ের 6টি বিশেষ কৌশল দশকের পর দশক উচ্চারিত হয়ে গেছে। আত্ম উন্নয়নমূলক অনুষ্ঠানে পরিচিত রথী মহারথী বক্তারা মাইকের সামনে দাঁড়ালেই এই কৌশলগুলো ঝেড়ে গেছেন শ্রোতাদের উদ্দেশ্যে, অথবা নিজেরাই তার উন্মেষ ঘটিয়েছেন একটি বিশ্বস্ত হাসির মাধ্যমে। সে যাই হোক, বছরের পর বছর ধরে এই অনুশীলন কার্যকরী রইল মানুষের আত্মিক সম্পর্ক উন্নয়নে। যারা আরও গভীরভাবে এ নিয়ে গবেষণা করলো, তারা একটা সময় বুঝতে পারল শুধুমাত্র হেসে যাওয়া যথেষ্ট নয়, বরং আজকের দিনে এই যান্ত্রিক বিশ্বে অনেক সময় এই কৌশলগুলো পুরোপুরি অকেজ। এই মুচকি হাসিকে আজকের আধুনিক বিশ্বে অনেকেই সেকেলে বা আনাড়ি হিসেবে দেখেন। বর্তমান বিশ্বে যত রথী মহারথী আছেন, তাদের দিকে তাকালে দেখতে পাবে তারা তাদের হাসিকে আরেকটু উন্নত করেছেন। তারা শুধু মুখ টিপে হাসেন না, বরং অনেক ক্ষেত্রে হো হো করে মন থেকে হাসিতে ফেটে পড়েন। তাদের হাসির এই বিস্ফোরণ তাদের মাঝে আরও অনেক বেশি পরিমাণে আত্মবিশ্বাস সৃষ্টি করে। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে, হাসি ছোঁয়াচে, তাদের সাথে সাথে অন্যদের মুখেও ওটা ছড়িয়ে পড়ে, মুহূর্তগুলো হয়ে ওঠে আরও মধুর। গবেষকরা গবেষণা করে দেখেছেন, বিভিন্ন রকমের হাসি সমাজে প্রচলিত রয়েছে। মিথ্যাবাদীদের মুখের হাসি থেকে শুরু করে ছোট বাচ্চাদের উদ্দেশ্যহীন অর্থহীন হাসি, সবটাই লিপিবদ্ধ হয়েছে। বের হয়েছে কোনটা আসল আর কোনটা নকল হাসি। তবে সত্যিকারের বিজয়ীরা জানেন, হাসি তাদেরও একটা বড় অস্ত্র। এজন্য তারা কখনোই নকল হাসিতে মানুষের মন জয় করতে চায় না, বরং তাদের মুখে ফুটে ওঠে আন্তরিক এবং বিশ্বস্ত হাসি, এবং এই কার্যকরী। কিভাবে তোমার হাসিকে উন্নত করবে? আমার কলেজ সময়ের এক মেয়ে বন্ধু মিচি সম্প্রতি কাগজে বক্স উৎপাদনে তাদের পারিবারিক ব্যবসাটার দায়িত্ব তার হাতে পেয়েছে। সে একদিন হুট করে জানালো সে ব্যবসায়িক কাজে নিউ ইয়র্ক আসছে, এবং আন্তরিকভাবে আমায় আমন্ত্রণ করলো তার সাথে দেখা করতে। যখন তার সাথে সাক্ষাৎ হলো, তার উপচে পড়া হাসি দেখে আমিও হেসে দিলাম। মেয়েটা মুখ চেপে হাসতে ওস্তাদ ছিল, যা তাকে আলাদাভাবে পরিচিতি দিত। গত বছর তার বাবা মারা গেছেন। তার কোনো ভাই না থাকায় ওদের পুরো ব্যবসায়ের দায়িত্ব মেসির উপরে এসে পড়েছে। আমার ধারণা ছিল, একটা কোম্পানির মালিক হবার মতো এত বড় যোগ্যতা এখনও এই মেয়ের হয়ে ওঠেনি। যদিও ব্যবসায় সংক্রান্ত ধারণা আমার নেহায়েত শূন্য,
আমরা একটা রেস্তোরাঁয় দেখা করলাম, সাথে মেসির 3জন ক্লায়েন্টও রয়েছেন। মেসি হঠাৎ আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, শোনো লেল, আজ রাতের জন্য আমাকে মেলিসা বলে ডেকো। বুঝতেই পারছো, সে ক্লায়েন্টের কাছে তার প্রচলিত নামটি শোনাতে চাচ্ছিল না। আমি ইশারায় আশ্বস্ত করলাম, ঠিক আছে। সবাই যার যার অবস্থানে বসে পড়লাম। আমার হঠাৎ করেই মেলিসাকে অচেনা মনে হচ্ছিল। কলেজের চেনা সেই মেয়েটা, যে কিনা মুচকি হাসতে খুব ভালোবাসতো, সে আর এই মেলিসার মাঝে আকাশ পাতাল তফাৎ। ওকে খুবই সুন্দর আর খুবই উৎফুল্ল দেখাচ্ছে। মেলিসার মুখের হাসি যেন তার সীমানাকে ছাড়িয়ে যাচ্ছে, অথচ এই হাসির ধরনটা অন্যরকম নজর কাড়া। এভাবে তাকে কখনোই হাসতে দেখিনি। বান্ধবীটাকে আমার অদ্ভুত ভালো লাগছে। চেহারায় বিশেষ কোনো পরিবর্তন নেই, হাসির জোয়ার তার আত্মিক সৌন্দর্যকে আরও প্রাণবন্ত করে তুলেছে। মেলিসা খুবই সাধারণ এবং বিনীত হয়ে তার ক্লায়েন্টদের সাথে কথা বলছে। ওদের দেখেই বোঝা যাচ্ছে তারা ওর সাথে কথা বলে আনন্দ পাচ্ছে। আমি খুবই আশ্চর্য এবং একই সাথে খুব খুশি হলাম, কারণ মেলিসা খুব সহজেই 3জন ক্লায়েন্টকেই হাত করে ফেলেছে। ওরা তার সাথে ব্যবসা করতে এক বাক্যে রাজি হয়ে গেল। আমরা গাড়িতে ফিরে আসছিলাম। ওই সময়টা আমি মিসিকে জিজ্ঞেস করলাম, মিসি, আমি অভিভূত তোমার ব্যক্তিত্ব দেখে। তোমার ব্যক্তিত্বে তুমি এমন কিছু বৈশিষ্ট্য যোগ করেছো যা তোমাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। সত্যিই আমি অভিভূত। মেসি হাসল, তোমার ধারণা পুরোপুরি সঠিক নয় লেইল। আমি শুধুমাত্র একটা ব্যাপারেই উন্নতি করেছি, আর কিছুই না। কি সেটা? আমার যেন উত্তরটা শোনার আগ্রহ আরও বেড়ে গেল। আমার হাসি, আস্তে বলল সে। কি, শুধুমাত্র হাসি? আমি অবিশ্বাসের সুরে বললাম, আমার বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ লেইল। একটা দীর্ঘশ্বাস ফেলল। বাবা যখন খুবই অসুস্থ, একদিন আমাকে ডাকলেন। তার পাশে বসিয়ে নানা বিষয়ে আলোচনা করলেন। তারপর আমাকে জানালেন পারিবারিক ব্যবসাটা এখন থেকে আমাকেই সামলাতে হবে। সেই সাথে আমার জীবন পরিবর্তনকারী কিছু সূক্ষ্ম বিষয় আমাকে জানালেন। বলে গেলেন কিভাবে খুব সহজে কারো প্রিয় হওয়া যায়। এরপর তিনি একটি গানের কিছু লাইন বিড়বিড় করে শোনালেন। তারপরেই কথাটা বললেন, মিসি, আমি চাই তুমি ব্যবসাটাকে আরও বড় করো, আর যদি তা তুমি করতে পারো আমি খুব খুশি হব মা। মিসি তার বাবাকে উত্তরে বলল, আমি সফল হতে পারলে তুমি খুশি হবে, তাই তো? আমি মিসির দিকে পিটপিট করে তাকিয়ে থাকলাম। আমার আগ্রহের যেন শেষ নেই। আমি তাগাদা দিলাম, মিসি, তারপর? তারপর কি হলো? মিসি পরের অংশ শুরু করলো। বাবা আমাকে বলল, তোমার সফলতায় আমি অবশ্যই খুশি হব, কিন্তু তার আগে তোমাকে তোমার একটা দুর্বলতার কথা বলি মা। তুমি খুব দ্রুত এবং সংক্ষিপ্তভাবে হাসো, যা অনেকেই পছন্দ করে না। মেয়েটা এরপর আমাকে পরখ করে নিল আমি শুনছি কিনা। আমার আগ্রহী চোখ দেখে সে বাকিটা বলার আগ্রহ দেখালো। এরপর বাবা পুরনো একটা পত্রিকা হাতে নিল। ওখানে একটা আর্টিকেল দেখালো আমায়। গোটা গোটা হরফে লেখা রয়েছে, একটা গবেষণা রিপোর্টে দেখা গেছে যে যেসব নারীরা লম্বা সময় নিয়ে ধীরে ধীরে হাসে তাদের ব্যবসায়িক সফলতা অবিশ্বাস্য। মেসির কথা শুনে অনুধাবন করলাম ব্যাপারটা আসলে সত্য। এই যেমন মার্গারেট থ্যাচার, মাদার তেরেসা, ইন্দিরা গান্ধী, গোল্ড মেইর, মেরিলিন আলব্রাইট সহ অন্য নারীরা যারা বিশ্বে এত প্রভাব ফেলে গেছেন, কারো মুখে সংক্ষিপ্ত হাসি ছিল না, বরং সবাই লম্বা হাসির জন্য পরিচিত ছিলেন। মূলত পত্রিকার রিপোর্টটা আমাকে বদলে দিয়েছিলেন। ওখানে আরও লেখা ছিল, যারা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে হাসে ব্যক্তিত্ব অনেক বেশি ফুটে ওঠে, তাদের গ্রহণযোগ্যতা আরও বেশি বেড়ে যায়। তখন থেকে আমি আস্তে আস্তে দীর্ঘ সময় ধরে হাসার অনুশীলন শুরু করে দিলাম। নিজের ঠোঁট, মুখ এসবকে অভ্যস্ত করে তুললাম নতুন এই কৌশলটার সাথে, আর সেগুলোই ক্লায়েন্টদের সাথে প্রয়োগ করতে লাগলাম। প্রথম দিকে আমি তেমন অগ্রগতি করতে পারিনি। অবিশ্বাস্য হলেও সত্য, একটা সময় আমি সবখানেই অনেক বেশি প্রভাব ফেলতে শুরু করলাম। ক্লায়েন্টদের থেকে অনেক বেশি রেসপন্স পেতে থাকলাম। তাহলে এটাই পেছনের রহস্য, ভাবলাম আমি। তথ্যটা সত্যিই অবাক করলো।
ছোট্ট একটা কৌশল কিভাবে মেসিকে অনন্য করে তুলল। মাত্র এই একটা কৌশল ব্যবহার করে সে তার ব্যক্তিত্বে ফুটিয়ে তুলেছে দারুণ পেশাদারিত্ব এবং প্রফুল্লতা। সত্যিই অসাধারণ অনুভূতি। এরপর আমি সিদ্ধান্ত নিয়েই ফেললাম, আমি মানুষের মুখের হাসির উপরে গবেষণা চালাবো এবং একদিন শুরুও করে দিলাম। যখন আমরা জুতা কিনতে যাই তখন আমাদের চোখ থাকে মানুষের জুতার দিকে। যখন আমরা চুলের কাটিং দেবার চিন্তায় থাকি তখন আমাদের চোখ ঘুরঘুর করে আশেপাশের মানুষদের হেয়ার কাটিংয়ের উপরে। তেমনইভাবে আমার চোখও ঘুরঘুর করতে থাকলো মানুষের মুখের দিকে। অনেক মাস ধরে আমি অনুসরণ করলাম বিভিন্ন পরিস্থিতিতে মানুষ কিভাবে হাসে। কাজের সুবিধার্থে আমি রাস্তাঘাট থেকে শুরু করে অফিস আদালতে চাতক পাখির মতো ঘুরতে থাকলাম। দেখতে থাকলাম কিভাবে সবাই হাসে, এমনকি কিভাবে টিভির স্ক্রিনে দেখা মানুষেরা হাসে সেটাও চোখ এড়ালো না। বিশ্ব মডেল থেকে শুরু করে বিশ্ব নেতা কেউই আমার গবেষণার বাইরে নয়। এবং একসময় আবিষ্কার করলাম কিভাবে ধীরগতির লম্বা হাসি মানুষকে অন্যান্য করে তোলে এবং বিপরীতে ক্ষণিকের ছোট্ট হাসি কিভাবে বক্তার প্রতি শ্রোতার আগ্রহ কমিয়ে দেয়। ওই সময়টায় একটা ব্যাপার খুব বেশি অনুভব করলাম, মানুষকে মুগ্ধ করতে চাইলে তুমি হাসো যত লম্বা সময় পারো, সে হাসি যেন অন্যদেরও ভাসিয়ে নিয়ে যায়। কৌশল 1, হাসির বন্যা। কারোর সাথে সাক্ষাতের শুরুতেই হাসবে না, বরং তার মুখের দিকে তাকাও, তারপরে তাকে চেনার ভান করে লম্বা করে একটা হাসি দাও, যাতে সে বুঝতে পারে তুমি তাকে দেখে কতটা খুশি হয়েছ। তোমার উচ্ছ্বসিত হাসি তাকে আনন্দ দেবে। একটু সময়ের জন্য বিরতি দিয়ে হাসায় সে বুঝবে তুমি তাকে চিনতে পেরেই এমন উদ্দীপ্ত। ফলস্বরূপ তোমাদের সম্পর্ক হবে মধুর। 2 খণ্ড, আঠালো চাহনি। সঠিক জায়গায় বোমাগুলো ফাটাবে কিভাবে? অতি প্রিয় শোনালেও জনশ্রুতি আছে ট্রয়নগরীর সুন্দরী রানী হেলেনের চোখের আগুনে জাহাজ পর্যন্ত বশীভূত হয়ে যেত, এবং বিপরীতে ডেভিড ক্রুকেটের তীক্ষ্ণ চোখের দিকে তাকালে ভয়ে ভালুক পর্যন্ত পালিয়ে যেত। এর থেকে বোঝা যায় আমাদের চোখ একটা স্বতন্ত্র বোমা হিসেবে কাজ করে বিভিন্ন পরিস্থিতিতে। তোমাকে শুধু এটা জানতে হবে এই বোমাটা কখন, কোথায়, কিভাবে ছুড়লে সবচেয়ে বেশি কার্যকর হবে। সামরিক জান্তার শক্তির মূল উৎস যেমন প্রাণঘাতী মারণাস্ত্র, ওই রকমই আমাদের মূল অস্ত্র হচ্ছে আমাদের চোখ। চোখের সঠিক ব্যবহার আমাদের খুব সহজেই অন্যের নজরে নিয়ে আসে। অন্যের চোখের দিকে তাকিয়ে কথা বলাটা একটা পুরনো কিন্তু কার্যকরী কৌশল, যা সচরাচর সব সফল ব্যক্তি অনুসরণ করে থাকেন। অন্যদিকে তোমার আই কন্ট্রাক্ট বা চোখাচোখি যদি সঠিক না হয় তবে মানুষ খুব সহজেই তোমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। ছেলেবেলায় আমাদের বাড়িতে একটা কেয়ারটেকার রাখা হয়েছিল। কালো জাদু, ডাইনি, ভূত এসব ব্যাপারে তার ছিল খুব আগ্রহ। আমাদের পোষা বিড়াল লাউরিকে সে খুব ভয় পেত। তার অভিযোগ ছিল লাউরি তার দিকে এমনভাবে তাকায় তার ভয় করে। কিছু কিছু অঞ্চলে প্রচলিত আছে যে ডাইনিরা ভয়ঙ্কর চোখে তাকিয়ে থাকে। বিড়ালটার চাহনি কি সত্যিই ডাইনিদের মতো? অন্তত কেয়ারটেকার তো তাই ভাবে। এর সারাংশ থেকে আমরা এটা ভালোভাবেই বুঝতে পারছি, মানুষের তাকানোর ভঙ্গি দেখে অনেক সময় তাকে যেমন নম্রভদ্র বলা হয়, তেমনি শুধুমাত্র চোখের তাকানো দেখে তাকে বলে ফেলা হয় অসভ্য বেয়াদব। বড় বড় ব্যক্তিরা যে কোনো দেশে ভ্রমণের পূর্বে সে দেশের সংস্কৃতি সম্পর্কে জেনে নেন। দেখা গেছে সংস্কৃতি ভেদে মানুষের শারীরিক অঙ্গভঙ্গির পরিবর্তন ঘটে থাকে। তারা চাইলেই সে দেশের হালকা পাতলা টুকটাক ভাষা শিখতে পারেন, অথচ তারা প্রথমটাতেই আকাঙ্ক্ষা করেন। মজার ব্যাপার হলো আমাদের সমাজের সফল ব্যক্তিরা খুব ভালো করেই জানেন মধুর চোখের চাহনি মানুষকে আকর্ষণ করতে পারে, বিশেষ করে বিপরীত লিঙ্গের কাউকে তো বটেই। আবার ব্যবসায়িক অবস্থানে যদিও রোমান্টিকতা কাজ করে না, তবুও সঠিক চাহনি অনেক কাজে দেয়। অ্যাবস্টন নামে একটা প্রতিষ্ঠান থেকে গবেষণার আয়োজন করা হয়েছিল। তাদের মূল লক্ষ্য ছিল একজন পুরুষ ও একজন নারীকে একাকী শুধুমাত্র নিত্যদিনের কথাবার্তা বলতে দেওয়া হলে তার ফলাফল কী আসে। একটা কঠিন শর্ত দেওয়া ছিল, দুজনকেই চোখের দিকে তাকিয়ে সঠিক চাহনি বজায় রেখে কথাগুলো বলতে হবে।
কথা বলায় অবস কথা বলা অবস্থায় দুজনেই হিসাব রাখবে কে কতবার চোখের পাতা ফেলেছে। পাশাপাশি আরেকটা পরীক্ষা চালানো হয়েছে, যেখানে চোখের দিকে তাকানোর বাধ্যবাধকতা নেই। রিপোর্টের ফলাফলে দেখা যায়, যাদের বিশেষ নজরে তাকাতে বলা হয়েছে তারা অপেক্ষাকৃত মধুর এবং আনন্দময় সময় কাটিয়েছে। যারা চোখের চাহনি বজায় রাখেনি তাদের আলাপ তেমন মধুর হয়নি। আমার একটা সম্মেলনে এক শ্রোতা আমার মনোযোগ আকৃষ্ট করেছেন। শতাধিক মানুষের সামনে বক্তৃতা দিতে গেলে আলাদা করে কাউকে নজরে নেওয়া যায় না। এই বড় ভিড়ের মাঝে একজন ভদ্রমহিলাকে আমার চোখে লাগলো। আমি যতবারই সবার দিকে তাকিয়ে ফিরতি তার দিকে তাকালাম, প্রত্যেকবারই তার সাথে আমার সরাসরি চোখাচোখি হলো। তার চাহনি এমন ছিল, মনে হতে থাকলো ভদ্রমহিলা আমার কথায় ডুবে আছেন। ভদ্রমহিলা একবারের জন্য চোখাচোখি বন্ধ করেননি। ব্যাপারটা আমাকে তার প্রতি বাড়তি আকর্ষণ দিয়েছে। আমার কথার প্রতি তার মনোযোগ দেখে আমি অভিভূত হয়েছি। তার গভীর আই কন্ট্যাক্ট আমাকে অনুষ্ঠান পরবর্তী সময়ে তাকে খোঁজার তাগাদা দিল। অনুষ্ঠান শেষে সত্যিই আমি নারীটিকে খুঁজতে থাকলাম। দেখলাম তিনি গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন। আমার ডাক তার কান পর্যন্ত পৌঁছালো না। আমি দ্রুত তার কাছে ছুটে গেলাম। ভদ্রভাবে তার কাঁধে হাত দিয়ে ডাকলাম। ভদ্রমহিলা অবাক হয়ে আমাকে দেখলেন। স্বয়ং আমি তাকে ডাকছি, তার বোধহয় বিশ্বাস হচ্ছে না। তার সম্মতি পেয়ে জিজ্ঞেস করলাম, আপনি খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনছিলেন, আমি খেয়াল করেছি। আপনি কি আমাদের সম্মেলন থেকে নতুন কিছু শিখতে পেরেছেন? তার চেহারা দেখে মনে হলো তিনি তেমন একটা উপকৃত হননি, বরং আস্তে অনুযোগের সুরে বললেন, ওরকম না। আপনার কথাগুলো বুঝতে আমার বেশ কষ্ট হচ্ছিল। আপনি বারবার এদিক সেদিক হেঁটে হেঁটে কথাগুলো বলছিলেন বলে আপনার মুখ দেখা যাচ্ছিল না, তাই কথাগুলো বোঝার চেষ্টা করছিলাম। তার উত্তরটা আমাকে প্রচণ্ড হতাশ করলো। বুঝতে পারলাম সে কথাগুলো বুঝতে পারছিল না, তাই অমন গভীরভাবে তাকিয়ে বোঝার চেষ্টা চালাচ্ছিল। অথচ আমি ভেবে আছি সে বুঝি আমার কথায় মুগ্ধ হয়ে আছে। তার এমন চাহনি আমাকে বাধ্য করলো তার সাথে আরও কিছুক্ষণ সময় কাটাতে। একদিন অবসরে তাকে কফির দাওয়াতও দিয়ে দিলাম, যা সচরাচর অন্যদের আমি দেই না। আঠালো চাহনিতে তোমাকে বুদ্ধিমান দেখাবে। অপলক তাকিয়ে থাকা নিয়ে সমাজে প্রচলিত রয়েছে, যারা অপলক তাকিয়ে থাকার গুণটি আয়ত্ত করেছেন তাদের অনেক বেশি জ্ঞানী ও বাস্তববাদী বলে মনে হয়। গভীর মনোযোগী মানুষ অনেক বেশি তথ্য উপাত্ত মনে রাখতে পারেন, যা একজন বদ্ধমূল চিন্তাভাবনা করা মানুষ পারেন না। অর্থাৎ তোমার গভীর মনোযোগী চোখের চাহনি তোমাকে অন্যের সামনে খোলামেলা মানুষ হিসেবে আত্মপ্রকাশ করাবে। অভ্যাসটা রপ্ত করতে পারলে অন্যের অমনোযোগ অথবা তার নীরব সময়টাতে সে বুঝতে পারবে তুমি এখনও মনোযোগী, যেমনটা শুরুতে ছিলে। বিশিষ্ট মনোচিকিৎসকদের কাছে ফিরে যাই। ইয়াল ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে যে সঠিক চোখাচোখি মানুষের গ্রহণযোগ্যতা অনেক গুণ বাড়িয়ে দেয় এবং তাদেরকে অনেক বেশি আশাবাদী হিসেবে উপস্থাপন করে। গবেষণার সুবিধার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুজন নারীকে নিজেদের দিকে অপলক তাকিয়ে তাকিয়ে কথা বলার কাজটি দিল। ঠিক একই সময় দুজন পুরুষকে অন্য একটা কক্ষে একই ধরনের কাজ দিল। তাদের উপরে নির্দেশনা ছিল চোখে চোখ রেখে কথা বলে যেতে হবে। গবেষণায় অদ্ভুত ফল হলো। যখন বক্তা এবং শ্রোতা দুজনই নারী, অপলক চেয়ে থাকাটা অনেক কার্যকরী দেখালো। দুজনের কথা আরও ঘনিষ্ঠ ও মধুর হয়ে উঠল। বিপত্তি বাঁধল যখন দুজনই পুরুষ। কেউ কেউ অভিযোগ করল অপর পুরুষটা অপলক তাকিয়ে থাকায় তারা আত্মবিশ্বাস হারাতে থাকলো। কেউ কেউ অভিযোগ করল এভাবে তাকিয়ে থাকাটা অসহ্যকর। কেউ কেউ কথা গুলিয়ে ফেলেছে। সবচেয়ে অদ্ভুত অভিযোগটা এসেছে, আমাদের মা বাবাও আমাদের দিকে শাসন করতে গিয়ে এভাবে তাকান না। পুরুষদের ক্ষেত্রে দীর্ঘ আই কন্ট্রাক্ট ভয়াবহ। তোমার সঙ্গী তোমার দিকে অপলক তাকিয়ে থাকলে তোমার আবেগীয় আচরণে কিছু পরিবর্তন দেখা দেবে। এটার পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। যখন তোমার দিকে কেউ এভাবে তাকিয়ে থাকে তোমার হৃদস্পন্দন বেড়ে যায়, শিরায় হরমোনের আনাগোনা বাড়তে থাকে। এটা ঠিক সেই একই হরমোনের আনাগোনা যা আমরা ভালোবাসার মানুষের সঙ্গ পেলে অনুভব করি। যখন তুমি মানুষদের চোখের দিকে তাকিয়ে থাকার এই অভ্যাসটা রপ্ত করে ফেলবে,
যে কোনো জায়গায় হোক, কোনো অনুষ্ঠান কিংবা ব্যক্তি জীবনে তুমি অনেকের মনোযোগ আকর্ষণ করতে সচেষ্ট হবে। তারা ভাববে, আরে, এই ভদ্রলোককে তো আমার সাথে কথা বলতে আগ্রহী মনে হচ্ছে। দুজন নারীর কথোপকথনের সময়টা কিংবা বিপরীত লিঙ্গের দুজনের কথা বলার সময়ে চোখাচোখির উক্ত অবস্থানকে আমি নাম দিয়েছি আঠালো চাহনি, অর্থাৎ যে চোখ অপলক তাকিয়ে থাকে। কৌশল 2, তীর চাহনি। অপলক তাকিয়ে থাকার অভ্যাসটা রপ্ত করে নাও, হোক সেটা কৃত্রিম। বক্তার কথা শেষ হয়ে গেছে, তবুও তাকাও। তাকে বুঝতে দাও তুমি এখনও একজন মনোযোগী শ্রোতা। আর যদি ক্ষণিকের জন্য অন্যদিকে তাকাতে মন চায়, অন্যদিকে তাকিয়ে আবার ধীরে ধীরে তার দিকে তাকাও, ঠিক আগের ভঙ্গিতে। এবার আসি পুরুষদের ব্যাপারে। তোমরা অপলক তাকিয়ে থাকার কৌশলটা চালিয়ে যেতে পারবে ছোট্ট একটু পরিবর্তনের মাধ্যমে। কেউ যখন তোমাকে তার ব্যক্তি জীবনের নানা দিক নিয়ে কথা বলবে, তখন তুমি অপলক না তাকিয়ে একটু কম গভীরভাবে তাকাও। প্রখর চাহনি তাকে ভীত অনুভব করাতে পারে। অপরদিকে যখন নিত্যদিনের কাজকর্ম, নিত্য কথাবার্তা চালিয়ে যাবে, তখন অপলক তাকিয়ে থাকতে পারবে। নারীদের ক্ষেত্রে কিভাবে তাকাবে তা পূর্বে আমরা উল্লেখ করেছি। আশা করি ব্যবধানটা তোমরা ধরতে পেরেছ। আমার বিক্রয় বন্ধু সেমি, যে কিনা তার খিটখিটে মেজাজের জন্য সুপরিচিত। অন্যদের সাথে কথা বলার সময় তার হুঁশ থাকে না, মুখ গম্ভীর করে চেঁচামেচি করে। সে একটা সমাধান আমার কাছে আশা করে। ফলত আমার সাথে রেস্তোরাঁয় দেখা করলো, তার খিটখিটে মেজাজের জন্য কেউ তাকে পছন্দ করে না, এটাও আমাকে জানালো। তাকে আমার আঠালো চাহনি অংশের চোখাচোখির কৌশলটা জানালাম। সে প্রথমে রাজি হচ্ছিল না, পরবর্তীতে রাজি হলো। ওটা সে প্রয়োগ করবে। ঠিক তখনই ওয়েটার এলো। সেমি মেনুটা দেখলো, ওয়েটারের দিকে খুব সুন্দর করে তাকালো, মনোযোগ দিয়ে চোখাচোখি করে অর্ডারটা দিল। অর্ডারের পরও কয়েক সেকেন্ড ওয়েটারের দিকে তাকিয়ে তারপরে নিজের দৃষ্টি সরালো। আমি নিজেই অবাক হয়ে গেলাম। ওয়েটারের চোখ জ্বলজ্বল করে উঠল। আমার মনে আছে, সেদিন ওয়েটার আমাদের অনেক বাড়তি সেবা দিয়েছিল, যা সচরাচর কেউ আশা করে না। এর মাঝে একদিন সেমির কল পেলাম। সে আমাকে উচ্ছ্বাসিত হয়ে জানালো যে আমার বলা কৌশল তার জীবন বদলে দিয়েছে। মেয়েদের ক্ষেত্রে অপলক তাকিয়ে থাকা আর ছেলেদের একটু কম ঘনিষ্ঠভাবে তাকানো কৌশলটা আসলেই দারুণ কাজে দেয়। যারা ওকে গুরুত্ব দিত না, তারাও এখন বিশেষ সমীহ করে। সেমি গত কয়েক মাসে তার জীবনের সবচেয়ে বেশি পণ্য বিক্রি করতে সমর্থ হয়েছে। এই কৌশলটা তোমাকে তোমার ক্রেতা বিক্রেতা বা অন্য কোনো পেশাদার স্থলে দারুণ সাফল্য দেবে। মনে রাখবে, শুধু সেমি নয়, যে কেউ কৌশলটা রপ্ত করতে পারবে এবং মানুষের কাছে বিশ্বস্ত হয়ে উঠবে খুব সহজেই। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে তোমাদের চোখের ভাষা এগিয়ে রাখবে নাকি আস্থা করে ফেলে দেবে, তা সম্পূর্ণটা তোমার হাতেই রয়েছে। 3 খণ্ড, গভীর চাহনি। কারো দিকে অপলক তাকিয়ে থাকার কৌশল, যাকে আমরা আঠালো চাহনি হিসেবে জেনেছি, এই কৌশলে নতুন সংযোজনই হচ্ছে গভীর চাহনি। অফিসের বস তাদের কর্মীদের মূল্যায়নে, পুলিশ অপরাধীর পেট থেকে কথা বের করতে এবং কোনো পুরুষ কোনো নারীকে আকৃষ্ট করতে এই চোখে তাকায়। কৌশলটা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা সেখানেই কাজ করবে যেখানে কমপক্ষে 3 জন বা অধিক ব্যক্তির উপস্থিতি রয়েছে। এক ভদ্রলোক কথা বলছেন, সেখানে তুমি সহ আরও কয়েকজন উপস্থিত রয়েছে। বক্তা কি বলে যাচ্ছেন তাতে তোমার কোনো আকর্ষণ নেই। তোমার বিশেষ আগ্রহ ওখানকার কোনো একজন শ্রোতা, যাকে জানান দিতে চাচ্ছ তোমার সাথে পরিচিত হতে চাই। সরাসরি গিয়ে কথা বলবে তেমন অবস্থা তোমার হাতে নেই। সেক্ষেত্রে তোমার হাতে কৌশলটা রয়েছে। বক্তার কথার ফাঁকে ফাঁকে তোমার কাঙ্ক্ষিত শ্রোতার দিকে তাকাও। যত বেশি সম্ভব চোখাচোখি করো। তোমার গভীর চাহনি তাকে নিশ্চিত করবে তোমার সমস্ত মনোযোগ বক্তার দিকে নয়, বরং তার দিকে। কাঙ্ক্ষিত মানুষটি সবার আগে কী ভাববে কল্পনা করতে পারছো? এই ভদ্রলোক আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন? তিনি কি আমার সাথে পরিচিত হতে চাচ্ছেন? টেকনিকটার সফলতা এখানেই।
সবাই যখন বক্তাকে আকর্ষিত করছে, তুমি তখন একজন শ্রোতাকে আকর্ষিত করছো। আসল প্রশ্নটা এখন সামনে আসছে, এই কৌশলটা কোথায় কোথায় ব্যবহার করা যাবে? তুমি যে কোনো ভিড়ের ভেতরে এটা কাজে লাগাতে পারবে। হতে পারে ওটা কোনো সেমিনার, রাজনৈতিক সভা সমাবেশ বা পেশাদার কোনো প্ল্যাটফর্ম। মনে রাখবে, এটা তখনই খাটাবে যেখানে দর্শক সারিতে কেউ একজন বসে আছেন যার সাথে পরিচিত হওয়া তোমার জন্য জরুরি। মানব সম্পদ বিভাগের কর্মীদের কাজই হচ্ছে নতুন যোগ্য কর্মীকে কোম্পানির জন্য পছন্দ করা। সেক্ষেত্রে তারা প্রায়শই এই কৌশলটা ব্যবহার করেন। তবে তারা যে শুধুমাত্র কৌশল হিসেবেই ব্যবহার করেন এমনটা নয়, বরং এটা তাদের সাহায্য করে একজন কর্মীকে ভালোভাবে উপলব্ধি করতে। এছাড়াও কোম্পানির পরিচালক, আইনজীবী, গোয়েন্দা, পুলিশ, মনোচিকিৎসক এবং অন্যান্য ব্যক্তি যাদের পেশাদারিত্বের সফলতা নির্ভর করে অন্যের আচার আচরণ বুঝতে পারার উপরে, তারা এই ট্রিক্সটা একেবারে আত্মস্থ করে নেন। ব্যক্তি জীবন থেকে পেশাদার জীবনে এর প্রয়োগ অব্যাহত রয়েছে। উল্লিখিত কৌশলটা যখনই ব্যবহার করবে তখনই তুমি নিজের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে নেবে, এটা সত্য। এটা ব্যবহার করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, অতিরিক্ত কারো দিকে তাকানো তোমাকে তার কাছে নির্লজ্জ হিসেবে প্রমাণ করতে পারে। সুতরাং পরিমিত আকারে তুমি তোমাকে চোখের মাধ্যমে উপস্থাপন করো, বুঝিয়ে দাও তুমি বক্তার চেয়ে তার প্রতি বেশি আগ্রহী। আবারও বলছি, পরিমিত আকারে তাকাও যখন বক্তা একটু বিরতি নিচ্ছে তখন। এমন নয় যে ফ্যালফ্যাল করে তার দিকেই তাকিয়ে থাকবে। কৌশল 3, গভীর চাহনি। উল্লিখিত ট্রিক্সটির সফলতা নির্ভর করছে ওটাকে সঠিকভাবে ব্যবহার করার উপর। যার দৃষ্টি আকর্ষণ করতে চাও, সে হোক নারী বা পুরুষ শ্রোতা, তাতে কিছু যায় আসে না। তার প্রতি আগ্রহ দেখাও, তুমি খুব তাড়াতাড়ি তার চোখে পড়ে যাবে। সাবধান, বক্তার দিকে না তাকিয়ে যদি সারাক্ষণ তোমার নির্ধারিত ব্যক্তির দিকে তাকিয়ে থাকো, এটা উল্টো খারাপ ফল দেবে। সে তোমাকে নির্লজ্জ ভেবে বসতে পারে। যখন তুমি প্রেমিক পুরুষ, কাউকে তোমার প্রেমে ফেলা যদি তোমার মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে, তবে গভীর চাহনি তোমাকে দেবে অন্যরকম ফলাফল। কাঙ্ক্ষিত ব্যক্তিটি অনুভব করবে কেউ একজন তার দিকে তাকাচ্ছে, আর বারবার তাকানোর অর্থ সে আমার থেকে চোখ সরাতে পারছে না, প্রেমে পড়ে গেছে নাকি বেচারা। গবেষণায় দেখা গেছে, নারী পুরুষের প্রেম কিংবা রোমান্টিকতার ক্ষেত্রে সর্বপ্রথম সাড়া দেয় আমাদের চোখ। চোখ পুলকিত বোধ করলেই আমাদের সমস্ত শরীরে হরমোনের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। চোখের চাহনি বলে দেবে তুমি কী দৃষ্টিতে তাকিয়ে আছো। তোমার চোখ দেখে যেমন সে ভয় পেতে পারে, একই চোখ দেখে সে রোমাঞ্চিত হতে পারে। তোমার দৃষ্টিতে থাকবে সহজ সরলতা, গভীর চাহনি, কিন্তু লাজুক প্রকাশ। চোখ দুটোকে কিভাবে ব্যবহার করছো তার উপরে নির্ভর করবে তোমার সফলতা কিংবা ব্যর্থতা। বিশেষ করে পুরুষদের উদ্দেশ্যে বলা, কোনো নারীকে আকৃষ্ট করতে অবশ্যই এই কৌশলটা রপ্ত করতে পারো। সঠিকভাবে তাকানো তার ভেতরে অন্যরকম একটা অনুভূতির জন্ম দেবে। পরিস্থিতি যদি এমন হয় ওই নারী তোমাকে পছন্দ করার মতো কোনো গুণই পেল না, সেক্ষেত্রে এটা আরও বিরক্তি দেবে। এজন্য বলি, পুরোপুরি কনফিডেন্স থাকলেই কাজটা করো। শিরলি বেসের পুরনো গানের কথাগুলো মনে আছে? যে কোনো ভিড়েই আমি খুঁজে পাই তোমায়, তুমি যেন অনন্য, তুমি তো শুধু তুমি। তোমার সুপুরুষ চেহারাটা আমায় বারবার মনে করিয়ে দেয় তোমায়, অথচ তুমি কখনোই জানতে চাওনি আমার ভেতরটা তোমার জন্য কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। এই কথাগুলো তোমাকে অত্যধিক পটু বা স্মার্ট প্রমাণ করতে নয়, বরং অনেকের সামনে কেউ একজন হয়ে উঠতে সাহায্য করবে। 4 খণ্ড, হাঁটার সাহায্যে জ্বলে পড়ো। তোমার হাঁটার ধারণই বলে দেয় একজন প্রকৃত বিজয়ী ডাক্তার যখন তোমার থুতনিতে রাবারের মাতল দিয়ে টোকা দেয়, করেছ একটু মৃদু কম্পন যা তোমার চোয়ালের মধ্য দিয়ে প্রকম্পিত হচ্ছে। অনুরূপভাবে যখন কোনো খুশির সংবাদ তোমার কানে আসে, তুমি খুশিতে মাথা নাড়াও, তোমার শরীরের পেছনটা ঝুঁকে যায়, তোমার মুখে ফুটে ওঠে বিজয়ের হাসি, পুরো শরীরে এক মৃদু কম্পন খেলে ওঠে। সফল ব্যক্তিরা ঠিক এভাবেই নিজেদের তুলে ধরেন।
তাদের দাঁড়ানোর ভঙ্গিমা অন্যদের আশ্বস্ত করে। তাদের মৃদু হাসি তাদের গর্বিত দেখায়। এখানে কোনো সন্দেহ নেই যে তোমার এই বিশ্বস্ত এবং হাসি খুশি চেহারা তোমাকে খুব সহজেই অন্যদের থেকে আলাদা করে দিচ্ছে, তোমায় নিয়ে যাচ্ছে আরেক উচ্চতায়। লক্ষ লক্ষ মা বাবা চেষ্টা চালিয়ে যান তাদের সন্তানকে সঠিকভাবে দাঁড়ানো শেখাতে। তেমনি কোটি কোটি শিক্ষক প্রায়শই বলেন, ছাত্রছাত্রীরা তোমরা সোজা হয়ে দাঁড়াও। সোজা হয়ে দাঁড়ানো কি আসলেই গুরুত্বপূর্ণ? হ্যাঁ, গুরুত্বপূর্ণ। তুমি যদি কৌশল মেনে সঠিকভাবে দাঁড়াও, তবে তুমি নিজেকে অন্যদের থেকে এগিয়ে থাকতে দেখবে। কৌশলটা তোমার শিক্ষক কিংবা পিতামাতার পরামর্শের চেয়েও অত্যধিক কার্যকরী, যেটা তোমায় কেউ একজন হয়ে উঠতে সাহায্য করবে। যে কোনো পেশায়, যে কোনো জায়গায় তুমি যদি সঠিকভাবে না দাঁড়াও, সঠিকভাবে না তাকাও কিংবা সঠিকভাবে নিজেকে উপস্থাপন না করো, তবে তোমার ভেতরে যত গুণই থাকুক না কেন, ওটা তোমাকে একটা পর্দার ভেতরে ঢেকে নেবে। তাই সঠিক সময়ে সঠিক বডি ল্যাঙ্গুয়েজ অনেকখানি গুরুত্ব রাখে। অনেক দিন আগের ঘটনা। একদিন আম্মু আমাকে সার্কাস দেখাতে নিয়ে গেলেন। দেখলাম একটা গোল্ডিংয়ের ভেতর দিয়ে 7 জন মানুষ লাফিয়ে লাফিয়ে পার হয়ে গেল। অবিশ্বাস্য। আশপাশের সমস্ত দর্শক তালি দিতে লাগলো। কেউ কেউ খুশিতে চেঁচিয়ে উঠল। তারা 7 জন একজন আরেকজনের উপরে উঠে দাঁড়ালো। মা আমার কানের কাছে ফিসফিস করলো, মা লেইল, ওরাই সেই বিখ্যাত অয়েল যেখানে 7 জন ব্যক্তি কোনো সুরক্ষা না নিয়েই একটা মানব পিরামিড বানিয়ে ফেলে। এটা বিশ্বের আর কোথাও হয় না। মায়ের কাছ থেকে এমন তথ্য পেয়ে আমি আরও বেশি অবিশ্বাস নিয়ে দেখতে থাকলাম। হঠাৎ চারিদিকে শুনশান নীরবতা নেমে এলো। কেউ কেউ খাবার মুখে নিয়ে থেমে গেছে। সবার চোখ বিস্ফোরিত হয়ে মানব পিরামিডের সামনে দাঁড়ানো কার্ল এবং ওলেন্ডাসকে দেখছে। ওরা জার্মান ভাষায় কি কি যেন বলছিল। এরপরই সবাইকে হতবাক করে দিয়ে এই দম্পতি মানব প্রাচীর বেয়ে পিরামিডের উপরে উঠে গেল। আমাদের ভেতরটা ধুকধুক করছে। এই বুঝি ভেঙে পড়ল মানব প্রাচীর। আমিও চোখের পাতা ফেলতে যেন কয়েক মুহূর্ত ভুলে গেলাম। এই দম্পতি আমাদের চূড়ান্ত অবাক করে দিয়ে উপরে ঝুলতে থাকা চিকন একটা তারে লাফিয়ে উঠে দাঁড়ালো। হায় স্রষ্টা! ওদের মধ্যখানে আর কিছুই রইল না, মৃত্যু ছাড়া। নেই কোনো সুরক্ষা। এই দম্পতি এই সরু তার ধরে হাঁটছে, যা মাটি থেকে অনেক বেশি উপরে। ওখান থেকে পড়লে বেঁচে থাকার সম্ভাবনা মেকি। তাদের প্রচেষ্টা ছিল সত্যিই ভয়ঙ্কর। সার্কাসের পরবর্তী অংশে 7 জনের এই অলিন্ডার দলটি উঠে এলো সর্বোচ্চ উঁচুতে। ওখান থেকে একে একে লাফিয়ে পড়তে থাকলো দড়ি সমেত। ভয়ঙ্করভাবে হলেও প্রত্যেকে খুব সুন্দরভাবে মাটিতে অবতরণ করলো। প্রত্যেকের মুখে ছিল খুশির ঝলক, বিজয়ীর হাসি। পুরো প্রচেষ্টা জুড়ে তাদের মুখ থেকে শুরু করে পুরো শরীর কথা বলেছে। বেঁচে ফেরার আনন্দে তাদের ভেতরটা আনন্দের ফোয়ারা ফুটে উঠছে। আর আমরা ওদের এমন ভেলকি দেখে দারুণ খুশি হয়েছি, যা ভোলার নয়। দেহভঙ্গি হচ্ছে তোমার বিজয়ের সোপান। ধরে নাও তুমি সার্কাসের একজন বাজিকর, যে কিনা আয়রন জয়ের জন্য বিখ্যাত। রিংলিং ব্রুস, বার্নুম এবং বেইলের সার্কাসের তুমিই আসল আকর্ষণ। গোলকের ভেতর দিয়ে নিক্ষিপ্ত হবার জন্য পারদর্শী। দর্শক তোমাকে খুবই পছন্দ করে, কারণ তুমি এত বিপজ্জনক সব জায়গায় ভারসাম্য রাখতে ওস্তাদ। তুমি ঠিকই বুঝতে পারো মানুষ কেন তোমায় এত পছন্দ করে। যে কোনো দরজা দিয়ে হাঁটার সময়, হতে পারে সেটা তোমার অফিস কিংবা তোমার রান্নাঘরের দরজা, কল্পনা করো একটা দড়ি সিলিং থেকে ঝুলছে ঠিক মাথার সামান্য উপরে। হালকা একটু পিছিয়ে লাফিয়ে ওটাতে দাঁত দিয়ে চেপে ধরে নিজেকে উপরের দিকে তুলে ধরার ব্যাপারটা কল্পনা করো তো। যেমনটা সার্কাসে আমরা দেখি দড়ির খেলায়। ধরো তুমি দড়িটি ওভাবেই নিয়ে শূন্যে ঝাঁপিয়ে অনেকটা ঊর্ধ্বে আরোহণ করলে, যেখান থেকে দর্শকদের মাথা উঁচিয়ে দেখতে হচ্ছে তোমার দাঁড়িয়ে থাকা মাথা, মাসল, ধড় এবং তোমার নিজেকে তখন পুরোপুরি ওজন শূন্য মনে হচ্ছে। উৎসুক দর্শক অত্যন্ত আগ্রহী হয়ে তোমাকে দেখছে। অবাক হচ্ছ? হ্যাঁ, তাদের জন্য তুমি এখন কেউ না থেকে কেউ একজন হয়ে গেছো। একদিন গুনতে থাকলাম আমি দিনে কতবার বিভিন্নভাবে দরজা খুলি। হিসেব করে দেখা গেল রান্নাঘরের দরজা বড় জোর 6বার খুলি, সদর দরজা বড় জোর 2বার, আর অফিসের হিসেবে আসলে অসংখ্যবার।
মানুষ যখন প্রতিদিন নিয়ম করে 60 বারের মতো কোনো কিছু করতে থাকে, তখন ওটা তার অভ্যাসে পরিণত হয়। সুতরাং মানুষের সাথে কথা বলার স্পেশাল কৌশলগুলো রপ্ত করে নাও। ওটাই তোমাকে বিজয়ী করে তুলবে। কৌশল 4, হাঁটার সাহায্যে ঝুলে পড়ো। সার্কাসের আয়রন জর দড়িটিতে তোমার পরিচিত প্রত্যেকটি দরজার সাথে কল্পনায় ঝুলিয়ে দাও, আর কল্পনায় আয়রন জর দড়িটিতে উঠে পড়ো। ঊর্ধ্বে আরোহণ করো আর অনুভব করো তোমার মাসুলগুলো কিভাবে সম্প্রসারিত হচ্ছে, যা তোমাকে নির্ভুল শারীরিক অঙ্গভঙ্গি দিচ্ছে। তোমার কাজ হচ্ছে তোমার শারীরিক এসব অঙ্গভঙ্গিমাকে নিত্য অভ্যাসে পরিণত করা, যা তোমার বডি ল্যাঙ্গুয়েজকে করে তুলবে আরও উন্নত। আমার বন্ধু বব, যে কিনা ব্যঙ্গচিত্র অঙ্কনের জন্য পরিচিত, তার কথাগুলো মনে রেখেছ তো? সে বলেছিল, সঠিকভাবে দাঁড়ানো, সঠিকভাবে মাথাকে একটু ঊর্ধ্বমুখী রাখা, বিশ্বস্ত হাসি এবং সঠিকভাবে তাকানো একজন মানুষকে অনন্য করে তোলে। 5 খণ্ড, বড়দের কৌশল। পুরনো ওই কৌতুকটা মনে আছে তো সবার? মঞ্চে দাঁড়িয়ে যখন কেউ একজন বলে, আচ্ছা আমি জানতে চাই আমার কাজ আপনারা কেমন পছন্দ ও উপভোগ করেন। শ্রোতা বা দর্শক তখন গুনগুন করতে শুরু করে। একজন আরেকজনকে প্রশ্ন করে, আসলেই তো, আমরা কি তার কাজ আদৌ পছন্দ করি? মানুষের এই অনুভূতির পেছনে যে সূক্ষ্ম ব্যাপারটা কাজ করে, ওটার নামই আবেগ। আমাদের যখন পরিচিত কারোর সাথে দেখা হয়ে যায় অথবা তারা দেখে এগিয়ে আসে, তখনও আবেগ বেশ জোরে সোরে প্রভাব বিস্তার করে। আমার প্রতি তার আগ্রহ কতটা, তার প্রতিক্রিয়া আমরা আলাদা করে খুঁজে ফিরি। আমাদের জানতে ইচ্ছে করে সে আমাকে কতটা গুরুত্ব দিচ্ছে, সে কি আমার দিকে তাকিয়েছে, আমাকে দেখেই তার মুখে হাসি ফুটেছে, কথায় কথায় আমার দিকে ঝুঁকে এসেছে। ও কি এটা প্রকাশ করতে চাইছে আমি তার জন্য গুরুত্বপূর্ণ কেউ? উত্তরটা যদি হ্যাঁ হয়ে থাকে, তবে আমাদের ভেতরটা প্রশান্তিতে ভরে যায়। তার আচার আচরণ ভালো বলে স্বীকৃতি দেই। আর যদি সে এর উল্টোটা করে, তবে মনে মনে তার সম্পর্কে খারাপ ধারণা রাখি। তাকে নির্বোধ হিসেবে ধরে নিতেও পিছপা হই না। যখন দুজন অপরিচিত পরিচিত হতে যায়, তারা ঠিক সেই ছোট্ট বাচ্চাদের মতো, যারা নিজেদের দেখে অদ্ভুত অদ্ভুত শব্দ করে ওঠে। আমাদের লেজ নেই যে ওটা নাড়িয়ে কাউকে আকৃষ্ট করব, অথবা চুল নাড়িয়ে তার প্রিয় হয়ে যাব। মানুষের এর চেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে, যাকে আমরা চোখ বলে জানি। চোখের চাহনি চাইলে ছোট্ট কিংবা বড় করতে পারি। কথোপকথনের সময়টা নিজে ভাব প্রকাশ করতে ওটা ব্যবহার করতে পারি। এছাড়া দুহাত বিভিন্ন ভঙ্গিতে নাড়িয়ে নিজের কথার গুরুত্ব আরও ছড়িয়ে দিতে পারি। অন্যদিকে আমাদের হাতের তালু চিন্তামতোই গুটিয়ে কিংবা ছড়িয়ে দিতে পারি। এমন সব অঙ্গভঙ্গির ব্যবহার আগত অতিথির কাছে আমাদের করে তুলে আরও আকর্ষণীয়। যখন কাউকে জেরা করা হয়, তার বডি ল্যাঙ্গুয়েজ জেরাকারীদের অনেক প্রশ্নের উত্তর খুঁজে দিতে সাহায্য করে। তারা জানতে চায় তুমি কিভাবে, কতটা স্বাভাবিকভাবে তাদের প্রশ্নের মুখোমুখি হচ্ছ। উত্তর দেবার সময় তুমি ঠিক কতটা ঝুঁকে কথা বলছো। তারা তোমার হাতের নাড়াচাড়া দেখবে, ওগুলো কি স্বাভাবিকভাবেই নড়ছে না তুমি এলোমেলো নাড়াচ্ছ। সব কিছু বিচার বিশ্লেষণ করে দেখবে তোমার উত্তর কতটা গ্রহণযোগ্য এবং কতটা জোরালো ছিল। আবার কথার সাথে শারীরিক অঙ্গভঙ্গির অমিল তাদের চোখে আলাদাভাবেই ধরা দেবে, যা তোমার জবাবের গ্রহণযোগ্যতা কমিয়ে দেয়। নিয়মিত বিরতিতে চোখাচোখির অবস্থান অনেক গুরুত্বপূর্ণ। তারা নানা প্রশ্ন ছুড়বে, তোমাকে মৃত্যু ভয়ও দেখাতে পিছপা হবে না। তুমি কিভাবে তার প্রতিক্রিয়া দেখাচ্ছ। আজকাল দায়িত্বরত জজদের সহকারী রাখতে দেখা যাচ্ছে, যার আসল কাজই হলো কথা বলার সময় শারীরিক অসঙ্গতি টুকে রাখা। ওগুলো অবশ্যই তোমার দুর্বলতা। অনেক আইনজীবী তার ব্যক্তিগত সহকারী হিসেবে কোনো কোনো ক্ষেত্রে একজন নারীকে নিয়োগ দিতে বেশি আগ্রহ দেখান। এর পেছনে একটা স্থূল ব্যাপার কাজ করে। নারীদের একটা বিশেষ গুণ রয়েছে অন্যের ত্রুটি খুঁজে বের করার। অপরদিকে ওটাও সত্য, নারীরা পুরুষের তুলনায় বেশি আবেগী হয়। দায়িত্বশীল এবং তার সহকারীর পরবর্তী কাজ হলো বিচার বিশ্লেষণ করে দেখা এবং মিলিয়ে নেওয়া কোন কোন প্রেক্ষাপটে তুমি অঙ্গ প্রত্যঙ্গের উদ্দেশ্যহীন নাড়াচাড়া করেছ এবং তা কতটা এলোমেলো ছিল। ট্রায়ালে আইনজীবীরা সবসময় বডি ল্যাঙ্গুয়েজের দিকে বেশি মনোযোগ দেয়। 1960-এর আলোড়িত শিকাগো 7-এর ট্রায়ালে প্রতিপক্ষ আইনজীবী উইলিয়াম কোনসলার
প্রধান বিচারকের বিরুদ্ধে তার শারীরিক অঙ্গভঙ্গির অসঙ্গতি আছে বলে জোরালো অভিযোগ পেশ করেছিলেন। তার মতে প্রধান বিচারক নিজের অবস্থান থেকে সরে এসে একটু সামনের দিকে ঝুঁকে আছেন। নির্ণায়ক সভায় সদস্যদের তিনি বোঝাতে চেয়েছেন তিনি এই ব্যাপারে আগ্রহী নন। বোঝাই যাচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ তোমাকে অন্যের সামনে সঠিকটা বলে দেবে, যদিও তুমি মুখ দিয়ে কিছুই বলনি। তুমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছো এবং তোমার হাতে রয়েছে শুধুমাত্র 10 সেকেন্ড নিজেকে নির্দোষ প্রমাণ করার। আইনজীবীদের মতে প্রত্যেকেই আলাদা আলাদাভাবে অবচেতন মনে অন্য মানুষদের সম্পর্কে একটা ধারণা তৈরি করে নেয়, আর এই অবস্থানটা পুরোপুরি তার বডি ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করেই গড়ে ওঠে। এমনকি মানুষের শারীরিক অঙ্গভঙ্গি তোমাকে বুঝিয়ে দেবে তুমি তাদের জীবনে কতটা গুরুত্ব রাখো, কতটা গ্রহণযোগ্যতা তুমি অর্জন করেছো। কথার চেয়ে বরং এমন অনেক উত্তর তারা তোমার বডি ল্যাঙ্গুয়েজ থেকে খুঁজে নেবে যা তুমি ধারণাও করনি। আমাকে তোমার ব্যক্তিগতভাবে কেমন লাগে, সাক্ষাতের শুরুর মুহূর্তগুলো তোমার শারীরিক প্রতিক্রিয়া তাকে বুঝিয়ে দেবে তোমাদের সম্পর্ক পরবর্তী কোন অবস্থানে গিয়ে দাঁড়াবে। তোমাদের অনুচ্চারিত প্রশ্নগুলো কিংবা তার না বলা উত্তরগুলো তুমি খুব সহজেই পড়তে পারবে। তুমি তার বডি ল্যাঙ্গুয়েজের দিকে জোর দাও। আমাকে তোমার ব্যক্তিগতভাবে কেমন লাগে এর জবাবটা ফিরে আসবে তোমার বডি ল্যাঙ্গুয়েজ থেকে। অবশ্যই খুব ভালো লাগে অথবা ভালো লাগে না। যখন 4-5 বছরের একটা বাচ্চার সামনে তুমি দাঁড়াও, তোমাকে দেখে সে দুহাত দিয়ে চোখ লুকায়, একসময় দৌড়ে গিয়ে মায়ের আঁচলের নিচে আশ্রয় নেয়। সেই একই বাচ্চাটা তার পিতার আগমনে হাত মুখ ছুড়ে বিজয়ীর হাসি নিয়ে হাত নাড়াতে নাড়াতে চোখের পাতা দুটো প্রসারিত করে বাবাকে জড়িয়ে ধরে। ওর শারীরিক এসব ভঙ্গিমাকে আমরা অঙ্কুরিত সেই ফুলটির মতো কল্পনা করতে পারি, যেটি সূর্যের আলোয় চকচক করছে। 20, 30, 40 কিংবা 50 বছরের তোমাকে কখনো কল্পনা করেছ? এক একটা বয়সে তোমার চরিত্রের এক একটা পরিবর্তন দেখা দেবে। চিন্তা করো, 40 বছরের তুমি কোনো কারণে ভয় পেয়েছ, অস্বস্তি অনুভব করছো, হাতগুলো বুকের কাছে গুটিয়ে নিয়ে হতাশভাবে তাকিয়ে আছো। অপরদিকে তোমার এক বিক্রয় বন্ধুর কাজগুলো তোমাকে বিরক্ত করছে অথবা ব্যবসায়িক কোনো সঙ্গীর সাহচর্যে তোমার অসহ্য লাগছে। তখন তুমি কি করো? খুব সুন্দরভাবে তাকে এড়িয়ে চলো। তোমার শারীরিক অঙ্গভঙ্গি দিয়ে তুমি বুঝিয়ে দাও তুমি কথা বলতে আগ্রহী নও। 40 বছরের সেই তুমি যখন পরিবারের কাউকে দীর্ঘ অনুপস্থিতির পর ফিরতে দেখো, নিজেই ছুটে গিয়ে জড়িয়ে ধরো। তোমার সমস্ত আত্মিক শক্তি যেন ওখানে কাজ করে। তোমার মুখের হাসি তখন তেমনই সুন্দর দেখায় যেমনটা এক পশলা বৃষ্টির পরে ফুলের হলুদ পাপড়িগুলো জলকানি দিয়ে ওঠে। লুকানো বাচ্চামিগুলো বের করে আনো। একটি কোম্পানির অনুষ্ঠানে আমার থাকার সুযোগ হয়েছিল। বরাবরের মতো দেশের অনেক খ্যাতিমান ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। আমি আর আমার বন্ধু কার্লা একসাথেই অনুষ্ঠানে গিয়েছিলাম। কার্লা সুপ্রতিষ্ঠিত কোনো একটি কোম্পানিতে কপিরাইটার হিসেবে কাজ করত। ওর মতো লাবণ্যময়ী সুদর্শন একটা মেয়ে কে বলবে সম্প্রতি বিধবার খাতায় নাম লিখিয়েছে। ওর জীবনে আর একটা বাজে ব্যাপার ঘটে গেছে। ওদের কোম্পানি সম্প্রতি কর্মী ছাঁটাই করেছে। ছাঁটাইকৃতদের মাঝে একজন স্বয়ং কার্লা। এই অনুষ্ঠানকে ধরে নিতে হবে ওর জন্য মহা সুবর্ণ সুযোগ, নিজের একটা কাজ বাগিয়ে নেওয়ার জন্য। আমাদের আশপাশ দিয়ে ঘুরছে ফিরছে বড় বড় কোম্পানির বড় বড় কর্তা ব্যক্তিরা। এক সুদর্শন পুরুষ কার্লার দিকে তাকিয়ে মুচকি হেসে নিজের উপস্থিতি জানান দিলেন। আমার ধারণা ভদ্রলোক বড় কোনো কোম্পানির বড় কোনো পদে আছেন। চোখাচোখি হতেই কার্লা মাথা ঝুঁকিয়ে একটু হেসে তার প্রতি উত্তর দিল, ঠিক ওইটুকুই। কার্লা আর আমি আবার আগের মতো কথা বলতে আরম্ভ করলাম। যেভাবেই হোক বুঝতে পারলাম আমার বন্ধুটি তার সমস্ত কষ্টগুলো লুকানোর চেষ্টা করছে। বোকা মেয়ে, আমার কাছে খুলে বললেই তো পারে সবটা। কি এমন দুঃখ পুষে রেখেছে মেয়েটা, মনে মনে ভাবলাম আমি। এরপর একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। অপর একজন ভদ্রলোক কার্লার দিকে তাকিয়ে হাসল। এবার কার্লা দেখেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। ভদ্রলোকের মুখের হাসি উবে গেল। তারপর আস্তে ভিড়ের মাঝে হারিয়ে গেলেন। আমার চোখ দুটো বড় বড় হয়ে এলো। মন চাচ্ছিল চেঁচিয়ে বলি, কার্লা কি বোকা তুমি। লোকটাকে কিছু তোমার ধারণা আছে? ও স্রষ্টা, ওই ভদ্রলোক যে স্বয়ং প্যারিসের বিখ্যাত কোম্পানি ইয়ং অ্যান্ড পেরিক্যামের মালিক।
তার চেয়ে বড় কথা, লোকটা এখনো অবিবাহিত। কারলা মুখ চেপে কাঁদতে লাগলো। আমিও নিজেকে সংযত রাখলাম। মেয়েটা বোধহয় অনেক বেশি কষ্ট বয়ে বেড়াচ্ছে, যেটা আমার দ্বারা অনুধাবিত হচ্ছে না। তখনই 5-6 বছরের একটা বাচ্চা কোত্থেকে উড়ে এসে জোরে বসলো। বাচ্চাটা কারলার জামা ধরে টানতে থাকলো। তারপর পিচ্ছিটা বলল, এই যে। পিচ্ছির প্রধান আকর্ষণ কারলার মনোযোগ পাওয়া। পরে জানা গেল ছেলেটা অনুষ্ঠান তত্ত্বাবধায়কের ছেলে, উইলি। দেখতেও প্রচণ্ড মায়াবী। কারলা নিজেকে গুছিয়ে নিল। হাঁটু গেড়ে বাচ্চাটার সামনে বসল সে। হাসি মুখে বাচ্চাটাকে টেনে নিল নিজের দিকে। তারপর বলল, বাহ বাহ বাহ। শুধু বাহ বাহ বলেই কারলা থামেনি, বরং বাচ্চাটাকে আলতো করে ধরল, আদর করলো একটুখানি। মেয়েটা আবার বলল, হেই উইলি, মায়ের অনুষ্ঠানটা কেমন উপভোগ করছো বাবা? শিশু উইলির চোখে মুখে আনন্দের ঝলকানিতে ভরে উঠল। বাচ্চাটা দৌড়ে চলে গেল অন্যদিকে। আমি আর কারলা আবার পুরনো কথাবার্তায় ফিরে এলাম। অলরেডি কারলার সাথে 4-5 জন বড় বড় ব্যক্তির মৌখিক পরিচয় হয়ে গেছে এর মাঝেই। তার ছোট্ট করে অনুমোদন সূচক হাসিতে কেউই সামনে এগিয়ে আসেনি, আর এলেও সেটা বেশিক্ষণ আগায়নি। আমি আস্তে আস্তে ডাকলাম, কারলা। কারলা গভীরভাবে তাকালো। বলো লেইন। বেশ কয়েকজন তোমার সাথে কথা বলার আগ্রহ দেখিয়েছে, কিন্তু কেউই আর সামনে এসে কথা বলেনি। তুমি কি বিষয়টা খেয়াল করেছো? হ্যাঁ লেইল, আমিও ব্যাপারটা দেখেছি। আমি আর একটু ক্লিয়ার করে বললাম, তুমি সবাইকে দেখেই ছোট্ট করে হাসলে। তোমার কি মনে হয় না তোমার হাসিতে কোথাও কমতি আছে? অথবা তুমি চাচ্ছ না যে কেউ কথা বলুক তোমার সাথে? কারলা আমার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। সে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আমি চাই আমি চাই তারা কথা বলুক। আমার কি বা করার আছে? আমি পরবর্তীতে বাচ্চাটাকে দেখিয়ে বললাম, এই যে উইলি তোমার সামনে আসতেই কি হাসিটাই না ফুটালে। মনে হচ্ছিল হাসির বন্যা বয়ে যাচ্ছে তোমার ভেতর থেকে। তোমার হাসি উইলিও কতটা পছন্দ করেছে। অথচ সেই একই তুমি এত বড় বড় ব্যক্তিদের শুধুমাত্র ছোট্ট করে হেসে মন জয় করতে চাচ্ছ। কেন তুমি সেই হাসিটা দিচ্ছ না যেটা উইলের জন্য দিয়েছ? কেন তুমি একটু এগিয়ে গিয়ে কারো কাঁধে হাত রাখছ না, যেমনটা উইলের জন্য রেখেছ? মেয়েটা বিস্ফোরিত চোখে তাকালো। কি যেন নিজে নিজে বিড়বিড় করে উঠল। আমার মাথা ঠিক আছে কিনা এটাই ভাবছে বোধহয়। কারলা চোখ বড় বড় করে জবাব দিল, তুমি এমনটাই চাচ্ছ লেল? এটা একেবারে অসম্ভব। আমি পারবো না। বাচ্চা আর বড় মানুষের মাঝে পার্থক্য আছে, ব্যাপারটা তুমিও বোঝো। আমি অনুরোধের সুরে বললাম, শুধুমাত্র একবার প্লিজ কারলা। ঠিক তখনই আরেকজন ভদ্রলোক কারলার দিকে তাকিয়ে হাসল। কারলা প্রতিক্রিয়ায় বড় করে হাসিতে মেতে উঠল। লোকটার দিকে নিজে থেকে এগিয়ে গেল। হেসে বলল, আমি কারলা, আর ও আমার বান্ধবী লেইল। হাই, আমি জনসন। হেসে বললেন ভদ্রলোক। চাইলে আমাদের সাথে আড্ডায় যোগ দিতে পারেন। কারলা আগ বাড়িয়ে বলল। ভদ্রলোক দ্বিতীয়বার ভাবলেন না, বরং সাথে সাথে আমাদের সাথে আড্ডায় যুক্ত হলেন। খুব হাসি খুশি, খুব সুন্দরভাবে সব চলতে লাগলো। ভদ্রলোকের কারলার প্রতি আগ্রহ দেখে সময় বুঝে ওখান থেকে কেটে পড়লাম। অনুষ্ঠান শেষে যখন কারলা জনসনের হাতে নিজের হাত জড়িয়ে যেভাবে যাচ্ছিল, কে বলবে তারা সদ্য বন্ধুত্বে জড়িয়েছে? অথচ ছোট্ট একটা কৌশল কিভাবে কারলাকে অপূর্ব অবস্থানে নিয়ে গেল। এই কার্যকরী কৌশলটি ঠিক এখান থেকেই জন্ম নিল। কৌশল 5, বড়দের কৌশল। যাদের সাথে তোমার নতুন পরিচয় হচ্ছে তাদের সবার ক্ষেত্রেই এই কৌশলটা অনেক কার্যকরী। নিজেকে তার সামনে খোলামেলাভাবে উপস্থাপন করো। কেউ যদি তোমার প্রতি হালকাও আগ্রহ দেখায়, তুমি দ্বিগুণ আগ্রহ দেখাও। লম্বা করে হেসে তার দিকে এগিয়ে যাও। তোমার প্রতিক্রিয়া দেখে সে যেন নিজেকে নিজেই বলে ওঠে, এই ব্যক্তিটির কাছে আমি নিশ্চিত স্পেশাল কেউ একজন। 6 খণ্ড, পুরনো বন্ধু। যে গুপ্ত জ্ঞান তোমায় পছন্দনীয় করে তুলবে। জিগ নামে এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় আছে। তিনি সকলের কাছে জ্ঞানী মানুষ হিসেবে সুপরিচিত। ব্যক্তিজীবনে প্রচুর পড়াশোনা করেছেন। জিগ একদিন আমায় জানালেন, মানুষ যতই জ্ঞানী হোক,
যতক্ষণ না সে অন্যদের বিশেষভাবে গুরুত্ব দেয়, ততক্ষণ অন্যরাও তার কথা শুনতে আগ্রহী হয় না। অর্থাৎ তুমি যতই জ্ঞানী হও না কেন, তোমার উচিত তোমার শ্রোতাকে বুঝতে দেওয়া যে তুমি তাকে পছন্দ করো। এরপর তোমার কথাগুলো তাকে বলো। দেখবে সে খুব মনোযোগ দিয়ে তোমার প্রতিটা কথা শুনছে। মানবদেহ ঠিক 24 ঘন্টার সংবাদ চ্যানেলের মতো। যা তুমি দেখাতে চাইবে তাই লোকজন দেখবে। তুমি যখন দাঁতের সাহায্যে ঝুলে পড়ো কৌশলটি ব্যবহার করবে, এটা তোমাকে সম্মান অর্জন করতে সাহায্য করবে। তোমার হাসির বন্যা, বড়দের কৌশল অন্যদের ভাবতে বাধ্য করবে তারা তোমার কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। এবং আঠালো চাহনি কৌশলটি তোমাকে তাদের হৃদয়ে জায়গা করে দেবে। এগুলোর পরেও তোমার বাড়তি কিছু করার আছে। আর সেটা হলো তোমার সমস্ত দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে ঠিকভাবে ফুটিয়ে তোলা, যেন শুধু মুখেই নয়, তোমার সমস্ত শরীর বলতে থাকে, তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ কেউ। আমরা যখনই নতুন ব্যক্তির সাক্ষাৎ পাই, আমাদের মস্তিষ্ক প্রতিক্রিয়া জানাতে শুরু করে দেয়। শেক্সপিয়ারের জুলিয়াস সিজারকে মনে আছে তো? সে কেসিয়াস নামেও পরিচিত ছিল। সিজার সবসময় একটু ঝুঁকে এবং ক্ষুধাতুর চোখে তাকাতো। তাকে সবসময় চিন্তিত দেখাতো। ওই গুণগুলো জুলিয়াসকে করে তুলেছিল অত্যন্ত ভয়ঙ্কর। অর্থাৎ বোঝা গেল আমাদের ব্রেইন আমাদের নানাবিধ নির্দেশনা প্রদান করে। যখনই আমরা নতুন কারোর সাথে পরিচিত হতে যাই, আমরা অনেক সময় অতিরিক্ত চিন্তা ভাবনা করতে গিয়ে মানুষের সম্পর্কে নেতিবাচক চিন্তা করে ফেলি, অথবা নিজেদের বন্ধুত্ব করা থেকে বিরত রাখি, যা খুবই হতাশাজনক। হোক সেটা প্রেম ঘটিত, হোক সেটা সাধারণ বন্ধুত্বে। যে সময়টা আমরা কারোর সাথে কথা বলি, প্রায় 10,000-এর মতো আলাদা আলাদা প্রতিক্রিয়া আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ধরা দেয়, যা আমাদের সম্পর্ক উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখে। তুমি যদি তোমার স্বতঃস্ফূর্ত শারীরিক ভঙ্গিমা ফুটিয়ে তুলতে ব্যর্থ হও, সেটা অনেক ক্ষেত্রে তোমাকে কম আকর্ষণীয় করে তুলবে। এখনই মনোযোগ দাও যে কিভাবে তুমি স্বতঃস্ফূর্ত শারীরিক অঙ্গভঙ্গি ফোটাতে পারো। মনে রাখবে, তোমার লজ্জা এবং ভয় তোমার শারীরিক ভঙ্গিমার প্রবাহে অত্যন্ত বাধা। তোমরা কি খুঁজে দেখেছো ঠিক কোন সময়টাতে আমরা লজ্জা, নেতিবাচক চিন্তা ভাবনার তোয়াক্কা না করে কথা বলে যাই? একবারের জন্য কি এসব চিন্তা মাথায় আসেনি? হ্যাঁ, ঠিক ধরেছ। যখন আমরা একা থাকি অথবা এমন কোনো মানুষদের আশেপাশে থাকি যারা আমাদের অনেক দিন ধরে পরিচিত, তখন কোনো কিছুর তোয়াক্কাই করি না। এই যেমন তোমার প্রিয় বন্ধুরা, তাদের সাথে কথা বলতে গিয়ে তুমি যেভাবে মন চায় সেভাবে মন খুলে হাসো, হাত নাড়াচাড়া করো, চোখের আকৃতি ছোট বড় করো, একজন আরেকজনের কাঁধে হাত বাড়িয়ে দাও, অথচ একবারের জন্য তোমার লজ্জা কিংবা ভয় কাজ করছে না। এটাই স্বতঃস্ফূর্ত বডি ল্যাঙ্গুয়েজ। যেভাবে তোমার শরীরকে সবকিছু সঠিকভাবে করার প্রশিক্ষণ দেবে। এখন আমরা জানব কিভাবে আমরা কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে এই স্বতঃস্ফূর্ততা বজায় রাখব, স্বতঃস্ফূর্তভাবে কথা বলবো। যেমনটা আমরা বলি আমাদের অতি পরিচিত ব্যক্তিদের সাথে। এই অংশে আমরা একটা মাইন্ড গেম খেলি। আমাদের খেলাটা হচ্ছে নিজের মস্তিষ্ককে ধোঁকা দেওয়া। তোমার সামনে একজন অপরিচিত ব্যক্তি আছেন যার সাথে তুমি প্রাণ খুলে কথা বলতে চাও। নিজেকে নিজে কল্পনা করো, সামনের ব্যক্তিটি তোমার হারিয়ে যাওয়া সেই বন্ধুটি, যাকে তুমি অনলাইনে অফলাইনে সব জায়গায় খুঁজে ফিরেছ, কোথাও পাওনি তাকে। তোমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি তোমার সেই পরিচিত বন্ধুটি, এমনটাই তোমার মস্তিষ্ককে বুঝ দিতে পারবে। তারপর পূর্ব পরিচিত মানুষদের মতো মানুষটার সাথে মিশে যাও। দেখবে তোমার ভয় নিতান্ত অমূলক। আমি এই কার্যকরী কৌশলটিকে নাম দিয়েছি হাই পুরনো বন্ধু। অবশ্যই সবার আগে সতর্কতা জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। তোমরা উক্ত কৌশল শুনে নিশ্চয়ই কাউকে গিয়ে জড়িয়ে ধরে বলবে না, কি হে, এতদিন কোথায় ছিলে, কিংবা তোমায় খুঁজতে খুঁজতে আমি হয়রান। বাছা, অবশেষে তুমি ধরা পড়েছ। বরং তুমি মস্তিষ্কে খুশির ফোঁয়ারা বজায় রেখো এবং তার সামনে নিজেকে তুলে ধরো। হ্যালো, আমি কেভিন, কেমন আছেন? আমার বাসা, ইত্যাদি ইত্যাদি। আপনার পরিচয়টা জানতে পারি? সে সময়টাতে তুমি এমনটা ঘটাবে, তোমার ভেতরটা আনন্দে ভেসে যাবে। দেখবে তোমার শারীরিক অঙ্গভঙ্গি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। আমি মজার ছলে অনেককেই বলি, এমনভাবে নিজেকে প্রকাশ করো, যদি বৈদ্যুতিক বাতি হও তবে নতুন সঙ্গীকে আলোকিত করো, যদি কুকুর হও তবে লেজ নাড়িয়ে নিজের মনের অবস্থা প্রকাশ করো। যেভাবেই হোক তুমি প্রকাশ করে যাও।
তুমি অনুভব করতে পারবে নতুন পরিচিতা তোমাকে বিশেষ মর্যাদা দিচ্ছে। কৌশল 6, পুরনো বন্ধু। যখন নতুন কারোর সাথে দেখা হয় এবং তুমি তার সাথে কথা বলতে আগ্রহী, সুন্দর করে তার সামনে এগিয়ে যাও। সমস্ত ভয় এবং লজ্জা ঝেড়ে ফেলে তোমার মাথায় এটাই সেট করে নাও, সামনের মানুষটি তোমার একজন পুরনো বন্ধু, যাকে তুমি অনেকদিন ধরে খুঁজে ফিরছো। ঠিক সেইভাবেই বন্ধুর মতো চিন্তা করে কথা বলতে থাকো। দেখবে তোমার মস্তিষ্ক তোমাকে কত সুন্দর মুহূর্ত তৈরি করতে সাহায্য করছে। তোমার পুরো শরীরই যেন আলাদাভাবে কথা বলছে। আমার একটা অনুষ্ঠানে আমি কয়েকজন অপরিচিত ব্যক্তিকে দাঁড় করিয়ে দিলাম পরস্পরের সাথে কথা বলতে। তারা ভালোই চেষ্টা চালালো, তাদের কথাবার্তা তেমন জমল না। কিন্তু এর পরের ঘটনায় আমি তাদেরকে মাইন্ড সেট করতে বললাম, এখন যার সাথে দেখা হবে সে তোমার পূর্ব পরিচিত সেই বন্ধুটি, যাকে তুমি জীবনের একটা অংশে হারিয়ে ফেলেছ, যাকে এখনও তুমি খুঁজে বেড়াও। এটা মাথায় নিয়ে তারা অপরিচিত কয়েকজনের সাথে কথা বলতে শুরু করলো। আশ্চর্য ফলাফল দেখা গেল। কিছুক্ষণের মাঝে পুরো কক্ষে হইচই শুরু হয়ে গেল। যেমনটা অনেকদিন পরে বন্ধুদের দেখা হলে বন্ধুদের বড় জটলা, হই হুল্লোড় দেখা দেয়, তেমনটা এখানে ঘটেছে। একটা শব্দও উচ্চারণ করার প্রয়োজন নেই। এতক্ষণ আমরা এমন বিষয় নিয়ে আলোচনা করলাম যেখানে একজন আরেকজনের মুখের ভাষা বুঝি। কিন্তু যদি এমনটা হয় যে আমি ভিন্ন একটা দেশে ভ্রমণে গেলাম এবং তারা আমার ভাষা জানে না, আবার আমিও তাদের ভাষা বুঝি না, তখন কি এই কৌশল কাজ করবে? এমনটাই তোমাদের অনেকে এখন ভেবে চলেছ তো? উত্তরটা হচ্ছে হ্যাঁ, কাজ করবে। এমন অনেক ক্ষেত্রে দেখা যায় তোমার মুখের ভাষা তারা একদমই বুঝতে পারছে না, তোমার শরীরের অঙ্গভঙ্গি দেখে তারা অনেকটাই বুঝে নিচ্ছে তুমি কি বোঝাতে চাইছো। আমার ব্যক্তিজীবনের অভিজ্ঞতা থেকেই আমি বলি, আমি প্রায়শই বিভিন্ন দেশে ঘুরতে যাই। যেসব জায়গায় আমার ইংরেজি কাজে দেয়নি, সেখানে আমি আমার বডি ল্যাঙ্গুয়েজের সর্বোত্তম ব্যবহার করেছি। একবার আমার ইউরোপ যাত্রার শেষে আমার ইউরোপীয় বন্ধু চোখ বড় বড় করে জানালো তারা আমার খুবই প্রশংসা করেছে। তাদের ভাষ্যমতে এমন মিশুক আমেরিকান তারা পূর্বে দেখেনি। অথচ আমার সাথে তাদের কোনো কথাই হয়নি, কারণ ওরা ইংরেজি বোঝে না। এ থেকে বোঝাই যাচ্ছে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ কতটা কার্যকরী। নিজেকে পরিপূর্ণতা দেওয়ার পথ। এডেলফি ইউনিভার্সিটি একটা গবেষণার আয়োজন করেছে। তাদের গবেষণার বিষয়বস্তু হচ্ছে মানুষের গতি প্রকৃতি। কিছু স্বেচ্ছাসেবক পাওয়া গেল। তাদের বলা হলো অপরিচিত কিছু মানুষদের সাথে মিশতে এবং কথা বলতে। প্রথম অংশে অপরিচিত ব্যক্তিটি সম্পর্কে স্বেচ্ছাসেবকদের পজিটিভ ধারণা দেওয়া হলো। তাদের বলা হলো অপরিচিত ব্যক্তিটিকে মন থেকে পছন্দ করতে। তারা অচেনা আগন্তুককে না দেখেই পছন্দ করার মানসিকতা নিয়ে পরিচিত হলো, কথা বলল। এবং দ্বিতীয় সমীক্ষায় তাদের এমন ব্যক্তিদের সাথে পরিচিত হতে হয়েছে যাদের পছন্দ করার শর্তটা যুক্ত করা হয়নি। দুটি গবেষণার ফলাফল সামনে এলে দেখা যায় যেখানে কাউকে পছন্দ করে এই মাইন্ডসেট নিয়ে স্বেচ্ছাসেবকরা এগিয়েছে, সেখানে তাদের সম্পর্ক হয়েছে আকর্ষণীয়। কথাবার্তা সব দিক থেকেই প্রচুর সাড়া মিলেছে। বিপরীতে যেখানে মাইন্ডসেট ছিল না, সেখানে সম্পর্ক খুব একটা আগাতে দেখা যায়নি। স্বেচ্ছাসেবীরাও নিজেদের অনাগ্রহ দেখিয়েছেন। সুতরাং বন্ধুরা, আশা করি তোমরা বুঝে গেছো এখন তোমাদের কি করতে হবে। হ্যাঁ, অবশ্যই অনেক বেশি অনুশীলন করতে হবে। 7 খণ্ড, ছটফটানি কমাও। কিভাবে শতভাগ বিশ্বাসযোগ্য হবে? আমার এক বান্ধবী রয়েছে, নাম হেলেন। হেলেন বিভিন্ন কোম্পানিতে উপযুক্ত কর্মী খুঁজে পেতে সাহায্য করে। সে বেশ নামডাক কুড়িয়েছে তার কর্মক্ষেত্রে। আমি একবার তাকে জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে যোগ্য কর্মী খুঁজে বের করো, তাও মাত্র একটা ইন্টারভিউ নিয়েই? হেলেন আমার প্রশ্নে চমকালো না। সে বোধহয় আমার দিক থেকে এমন প্রশ্নই আশা করছিল। ও একটা অর্থপূর্ণ হাসি দিয়ে বলল, আমি তো কোনো কর্মী নির্বাচন করি না। আমি জাস্ট কোন কর্মী কি কি মিথ্যা বলছে সেটা কোম্পানিকে জানিয়ে দেই, ব্যাস। হেলেনের কথার অর্থ আমি ধরতে পেরেছি, কিন্তু প্রার্থীদের কে সত্য বলছে কে মিথ্যে বলছে তা বের করা তো এত সোজা নয়। হেলেন আমার অবস্থা দেখে নিজেই জবাবটা দিল, অস্থির হবার কিছু নেই লেন, আমি বলছি কিভাবে আমি এটা করি। একটু থেমে হেলেন শুরু করলো, সেবার আমি এক ভদ্রমহিলার ইন্টারভিউ নিচ্ছিলাম।
যিনি কিনা একটা ফার্ম হাউজের মার্কেটিং ডিরেক্টর পদের জন্য আবেদন করেছেন। ভদ্রমহিলা এসে খুব স্বাভাবিকভাবেই বসেছেন, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলে গেছেন। তিনি কেমন বেতন আশা করছেন এটাও খুব স্বাভাবিকভাবেই জবাব দিলেন। বিপত্তি দেখা দিল যখন আমি জানতে চাইলাম তিনি কেন পূর্বের চাকরিটা ছেড়ে দিয়েছেন। আমার বন্ধুটি আমার দিকে এক নজর দেখে বাকি অংশ বলতে আরম্ভ করলো। আমার এমন প্রশ্নে চাকরি প্রার্থী ভদ্রমহিলা কিছুটা ভড়কে গেছেন। তার হাত পা নাড়াচাড়া শুরু করলেন। আমার সাথে সঠিক চোখাচোখি যা এতক্ষণ হচ্ছিল সেটাও ভেঙে গেল। তিনি এক পায়ের উপরে আরেক পা ছড়িয়ে দিলেন এবং সর্বশেষে নিজের হাতটা মুখে স্পর্শ করলেন। হেলেনের ইশারা আমাকে ঘর থেকে বের করলো। হেলেন জানতে চাইল, এ থেকে তুমি কি বুঝলে লেল? আমি ব্যাপারটা তার উপরে ছেড়ে দিলাম। বাকিটা শুনে আমার মতামত জানাবো বলে রাজি হলাম। হেলেনও বলে মজা পাচ্ছে। সে বলল, তার এসব অদ্ভুত শারীরিক ভঙ্গিমা দেখে আমার বোঝা শেষ তিনি আমার মন গলানোর বৃথা একটা চেষ্টা চালাচ্ছেন। জানালেন, আগের কোম্পানিতে তিনি যথেষ্ট সুযোগ সুবিধা পেতেন না, তাই তিনি একই পদে এই কোম্পানিতে চাকরি করতে আগ্রহী হয়েছেন। তার মুখের কথা এবং তার শারীরিক অঙ্গভঙ্গিমা সম্পূর্ণ বিপরীত। তার বডি ল্যাঙ্গুয়েজেই বলে দিচ্ছে তিনি সত্য লুকোচ্ছেন। বিশেষ করে তার ছটফটানি বেশ চোখে লাগছে। আমি তাই প্রসঙ্গ পরিবর্তন করলাম। জানতে চাইলাম তার ভবিষ্যৎ পরিকল্পনা কি। এবার তিনি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। ছটফটানি বন্ধ হয়ে গেল। হাত মুখ থেকে নেমে স্বাভাবিক হলো। তিনি পা ছড়িয়ে বসলেন। তারপর জানালেন তিনি এই কোম্পানির মতো একটা ছোট্ট কোম্পানিতে থাকতে চান, যেখানে হাতে কলমে বিভিন্ন কাজ করার সুযোগ পাবেন। আমি আবার আগের প্রসঙ্গে ফিরে এলাম। তাকে জিজ্ঞেস করলাম, পূর্বের চাকরিতে পদোন্নতির সম্ভাবনা কম ছিল, শুধু এই কারণেই তিনি কি চাকরিটা ছেড়ে দিয়েছেন? তার আবার হঠাৎ ছটফটানি দেখা দিল। আমার সাথে চোখাচোখি আবার বন্ধ হয়ে গেল। তিনি এক হাত দিয়ে আরেক হাতের উপরে নাড়াচাড়া শুরু করে দিলেন। হ্যাঁ, বিশেষ করে পা দুটো আবার গুটিয়ে ফেললেন। হেলেন ততক্ষণ পর্যন্ত নিজের প্রশ্ন চালালো যতক্ষণ না প্রার্থী সঠিক তথ্য দিয়েছে। সবশেষে আসল কথাটি বেরিয়ে আসে। ভদ্রমহিলার আগের কোম্পানির মার্কেটিং ডিরেক্টর তাকে এমন কুপ্রস্তাব দিয়েছেন যা তিনি কখনোই রাখতে পারবেন না। ফলে তিনি চাকরিটা ছাড়তে বাধ্য হয়েছেন। ঠিক এই কারণেই হিউম্যান রিসোর্স বা মানব সম্পদ উন্নয়ন বিভাগে, পুলিশ বিভাগে যারা কর্মরত আছেন তাদের মানুষের আচার আচরণ এবং বডি ল্যাঙ্গুয়েজ রিড করার মতো পারদর্শী হতে হয়। যে যত পারদর্শী সে ততই চতুর। হেলেন আরও জানালো, তার এক কলিগ যে কিনা এক ব্যক্তির ইন্টারভিউ নিয়েছেন, অদ্ভুতভাবে ওই ব্যক্তি সব প্রশ্নের সোজাসাপটা জবাব দিলেও তার মনোপুত হয়নি। সে তার এমন সব সাফল্যের গল্প বলছিল যা তার বলার কনফিডেন্টের সাথে মিলছিল না। কোথায় যেন ঘাটতি থেকে গেছে। সে সকল প্রশ্নের জবাবই তার চোখের দিকে তাকিয়ে দিয়েছে। তার শারীরিক অঙ্গভঙ্গি তাকে সব বলতে সাহায্য করেছে, কিন্তু তবুও কোথাও যেন কিছু একটা মিসিং যাচ্ছিল, ঠিক মিলছিল না। কোম্পানির বড় কর্তারা মাঝে মধ্যে এসব বুঝতে পারেন, কিন্তু চাইলেই কারো দিকে আঙুল তুলে অভিযোগ করা এবং তা প্রমাণ করা যায় না। এই জন্যই অনেক বড় বড় কোম্পানিকে দেখা যায় লাই ডিটেক্টর মেশিনের সাহায্য নিতে। তার কর্মী নিয়োগপূর্বক এই মেশিনের মধ্য দিয়ে যেতে হয়, দেখতে চায় কর্মীরা কোনো সত্য গোপন করে কিনা। লাই ডিটেক্টর মেশিন এমন একটি যন্ত্র যেটি তোমার ব্লাড প্রেশার, শ্বাস প্রশ্বাস, হার্টবিট, ঘেমে যাওয়া এবং অন্য সব শারীরিক অনুভূতিজনিত ব্যাপারগুলো বিশ্লেষণ করে তথ্য প্রদান করে যে সে সত্য কি মিথ্যা বলছে। এফবিআই, পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এ কারণেই লাই ডিটেক্টর মেশিন ইউজ করে। এটি যদিও সরাসরি নির্দেশ করে না যে কে মিথ্যা বলছে কে সত্য বলছে, কিন্তু যেসব তথ্য দেয় ওসব বিশ্লেষণ করে খুব সহজেই অধিকাংশ ক্ষেত্রে ধরে ফেলা যায় সত্য মিথ্যার অবস্থান। এই পদ্ধতি কি শতভাগ কার্যকরী? বলা চলে। বিশেষ করে যেসব মানুষ মিথ্যা বলতে খুব বেশি অভ্যস্ত নয় কিংবা যারা ইমোশনে গিয়ে মিথ্যে বলে না, তাদের ক্ষেত্রে খুবই কার্যকরী। তবে তুমি যদি মিথ্যা বলার জন্য ট্রেন্ড হও, সেক্ষেত্রে এই যন্ত্রকে বোকা বানানো কঠিন কিছু না। সত্যের সাথে মিথ্যা মেশাবে না, সর্বদা সত্য বলো। একমাত্র মিথ্যা বলার সময়ই আমরা সমস্যার সম্মুখীন হই, ব্যাপারটা পুরোপুরি সত্য নয়। সত্য বলতে গেলেও অনেক সময় আমরা অতিরিক্ত ছটফট করি, বিশেষ করে যখন আবেগ তাড়িত হয়ে উঠি অথবা কারো কাছ থেকে ভয় পেয়ে বসি। এই যেমন
এমন একজন ব্যক্তির সামনে দাঁড়িয়ে যাকে আমি সমীহ করি। কল্পনা করো, একজন পুরুষ তার সফলতার গল্প বলছেন এমন এক নারীকে, যিনি দেখতে অত্যধিক সুন্দরী, যাকে দেখলে ভেতরটা ধুকধুক করে ওঠে। এমন পরিস্থিতিতে তার উল্টাপাল্টা শারীরিক অঙ্গভঙ্গি প্রদর্শন করে ফেলার সম্ভাবনা থেকে যায়। আবার ধরো, একজন নারী কর্মী তার কোম্পানির পরবর্তী পদক্ষেপ এমন একজন ক্লায়েন্টের কাছে তুলে ধরেছেন, যে ব্যক্তিটি খুবই গম্ভীর। এমন পরিস্থিতিতে ব্যাপারটা ঘটতে পারে। এ জাতীয় সমস্যা আরও বড় হতে পারে যখন তুমি অনুভব করবে চারিদিকের তাপমাত্রা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে, যা তোমার দ্বারা সহ্য করা যাচ্ছে না। গরম সহ্য করতে না পেরে দেখা গেল উদ্ভট শারীরিক অঙ্গভঙ্গি করে বসলে। অথবা খোলা ময়দানে তোমার বক্তৃতা চলছে, হঠাৎ তীব্র বাতাসের সাথে ধুলোবালি এসে সবটা পরিবর্তন করে দিল। তুমি নিজেকে ঠিক রেখে বক্তৃতা দিচ্ছ, কিন্তু শ্রোতাদের মনে হতে লাগলো তুমি ভুল বলছো অথবা মিথ্যা বলছো। কারণটা খুবই স্বাভাবিক, তোমার শরীর আর মুখ একটা আরেকটার সাহায্য করছে না। অভিজ্ঞ ও বাকপটু ব্যক্তিরা কখনোই প্রাকৃতিক দুর্যোগ কিংবা প্রাকৃতিক ব্যাপারগুলোকে আমলে নেয় না, হোক সেটা তীব্র গরম কিংবা তীব্র বাতাস। তারা জানে বারবার মুখে হাত নেওয়া, হাত দিয়ে ঘাম মোছা, শরীর চুলকানো নিজেকে দর্শকদের সামনে অনাগ্রহী করে তুলবে। এজন্যই পেশাদার বক্তারা ছোটোখাটো ব্যাপারগুলোকে এড়িয়ে গিয়ে নিজের কার্যসিদ্ধি ঘটান, হোক সেটা গরম কিংবা শীত। এই বিষয়ে একটা স্মরণীয় ঘটনা উল্লেখ করা যাক। 1960 সালের 25শে সেপ্টেম্বর রিচার্ড মিলহোয়াস নিক্সনের সাথে জন ফিজাল্ড কেনেডির সাথে একটি লাইভ টেলিভিশন বিতর্ক হয়। ওটা যেন তেন কোনো বিতর্ক নয়, বরং আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে নির্বাচন বিষয়ক বিতর্ক। রাজনৈতিক বোদ্ধাদের দাবি ছিল নিক্সনের অপরিপক্ক সাজসজ্জা, তার অতিরিক্ত ছটফটানি এবং বারবার চোখের ভুরু ঘাম মোছার প্রবণতা তাকে ক্যামেরা থেকে দূরে সরিয়ে দিয়েছে, এবং নির্বাচনে অদ্ভুতভাবে নিক্সন হেরে যান। কৌশল 7, ছটফটানি কমাও। বিশেষ করে যখন তুমি কারোর সাথে কথা বলছো, ওই সময়ে তোমার নাক চুলকাচ্ছে, কান কেমন জানি লাগছে, কিংবা পায়ের পাতা চুলকাচ্ছে, এসব হলে তুমি ছটফট করতে থাকো এবং হাত নাক কান চুলকাতে আরম্ভ করো। ফলস্বরূপ তুমি তোমার কথা থেকে বিচ্যুত হও। মানুষ আগ্রহ হারিয়ে ফেলে এবং ভাবে তুমি তাদের গোল মারছ। তাই অবশ্যই কথা বলার সময় ছটফট করা বন্ধ করে দাও। একটু সহ্য করে তো নিতেই হবে। তুমি যদি একটু সহ্য ক্ষমতা অর্জন করো, মানুষ তোমার কথা গুরুত্ব দিয়েই শুনবে। 8 খণ্ড, হ্যানসন নামের ঘোড়াটির বোধশক্তি। মানুষ বলতে বাধ্য হবে তোমার আন্দাজ ক্ষমতা ঘোড়ার মতো প্রখর। হ্যানসন নামের একটা ধূর্ত ঘোড়ার কথা বলবো এই অংশে, যার থেকে নিম্ন উল্লেখিত কৌশলটা জন্ম হলো। হারবন ওয়েস্টেন নামক ব্যক্তিটির মালিকানায় ছিল হ্যানসন। বার্লিনের একটি শহরে বসবাস ছিল তার। হারবন পোষা ঘোড়া হ্যান্সকে পাটিগণিতের এমন কিছু বিষয় শেখাতে সমর্থ হয়েছিল যা 19 শতকের ইউরোপে একটি তাজ্জব ব্যাপার হিসেবে রটে গিয়েছিল। হ্যান্সি একমাত্র পশু হিসেবে আবির্ভূত হলো যে কিনা নিজের সামনের 2 পা এবং খুরের সমন্বয়ে পাটিগণিতের নানা দিক সমাধান করতে পারত। হারবন ওয়েস্টেন হ্যান্সকে আরও অনেক কিছুই শিখিয়ে ফেলেছিল ইতিমধ্যে। যোগ বিয়োগ গুণ ভাগ হ্যান্সের জন্য কোনো ব্যাপারই ছিল না। সবচেয়ে বিস্ময়কর ব্যাপারটা দেখা দিল যখন হ্যান্স তার মালিকের কোনো ইশারা বা শব্দ না শুনেই নিজ থেকে উপস্থিত মানুষের সংখ্যা গণনা করতে পারল। এমনকি কতজন মানুষ চোখে গ্লাস পরে আছে তাও হ্যান্স বলে দিতে পারত। উৎসাহী জনতার প্রশ্নের উত্তরও ঘোড়াটা দেওয়া শুরু করলো সময়ের সাথে সাথে। হ্যান্স এতটাই প্রশিক্ষিত হয়ে গেল যে সে মানুষের জানা অজানা নানা বিষয়ও রপ্ত করতে আরম্ভ করল। পাটিগণিত সাধারণ বিষয় হিসেবে না হয় ধরে নেওয়া যাক, অথচ ঘোড়াটা পাটিগণিতের অধ্যায় পার করে অন্যান্য ব্যাপারগুলোতেও নিজের প্রতিভার স্বাক্ষর ছড়িয়ে দিল। ইংরেজি বর্ণমালা, সমসাময়িক বিভিন্ন বিষয় একটা ঘোড়া মনে রাখতে পারছে, এর চেয়ে বিস্ময়কর কিছু তৎকালীন ইউরোপে ছিল বলে মনে হয় না। হ্যান্স কোথাও থেমে যায়নি। তার মালিক যেদিকেই তাকে শেখাতে লাগলো সেটাই সে লুফে নিচ্ছিল। এমন চালাক ঘোড়া এ পৃথিবীতে কেউ দেখেনি। ঘোড়াটা নিজের সামনের 2 খুরের সাহায্যে ইতিহাস, ভূগোল থেকে শুরু করে মানুষের সৃষ্টি সংক্রান্ত জীববিজ্ঞানের সাধারণ প্রশ্নগুলোর উত্তর দিতে পারত। স্বাভাবিকভাবে হ্যান্সের কথা ছড়িয়ে গেল দেশে দেশে।
সে কি এক আশ্চর্য ঘোড়া! হ্যান্স হয়ে উঠল মিডিয়ার তুমুল আলোচনার বিষয়। ইউরোপ জুড়ে পার্টি থেকে রেস্তোরাঁ, সব জায়গায় হ্যান্সকে নিয়ে আলোচনা বেশ জমে উঠল। অবস্থা এতই বেগতিক হয়ে উঠল যে বিজ্ঞানী, মনোবিজ্ঞানী এবং ঘোড়াবিদদের ঘুম হারাম হবার উপক্রম। তারা কতভাবে প্রমাণ করতে চাইল সবকিছু ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়, কিন্তু সকলেই হ্যান্সের সামনে নাস্তানাবুদ হয়ে পড়ল। কত অঞ্চলের বিশেষজ্ঞরা পরীক্ষা করতে থাকলো হ্যান্সের এই আশ্চর্য গুণাগুণ। অধিকাংশই বিশ্বাস করতে পারছিল না ব্যাপারটা। সবাই এটা এক বাক্যে স্বীকার করে নিল, হ্যান্স খুবই ধূর্ত। একটা ঘোড়া এত ধূর্ত হতে পারে, এটা ভাবা যায় না। হ্যান্সের অধ্যায়টা একটু সময়ের জন্য বন্ধ রেখে আমরা বাস্তবে ফিরি। তবে দেখতে পাই আমাদের আশেপাশে যাদের আমরা অন্যদের থেকে উপরে অথবা কেউ একজন হিসেবে বিশেষায়িত করি, তারা কিন্তু আমাদের থেকে খুব বেশি আলাদা নয়। প্রত্যেকটা মানুষের সমান সংখ্যক অঙ্গ-প্রত্যঙ্গ থাকার পরেও কেউ ঠিক আমাদের উপরের চেহারাটা দখল করে বসে আছেন। সমাজের মানুষ তাদের গুরুত্বপূর্ণ কেউ বলে স্বীকৃতি দিচ্ছে। তারা অন্যদের থেকে আলাদা, ঠিক অন্যদের থেকে একটু বেশি গ্রহণযোগ্য। এসব গ্রহণযোগ্যতা পাওয়া ব্যক্তিদের ভালো করে পর্যবেক্ষণ করেছ? তারা অনেক বেশি জ্ঞানধর্মী কথা বলেন এমনটাও না। তাদের মতো সাধারণ বিষয় নিয়েই কথা বলেন, অথচ তাদের কথা মানুষজন মন্ত্রমুগ্ধের মতো শোনেন। কিছু সময় আমরাই তাদের নানা সর্বনামে ভূষিত করি। এই যেমন, মেয়েটা চাবুকের মতো শক্তিশালী, সে কখনোই ভুল করে না। এই মেয়েটা সব কিছুতেই পারদর্শী, এমন গুণ সবসময় দেখা যায় না। এ জাতীয় শব্দগুলো আজকাল আমাদের মুখের বুলি হিসেবে ধরা দিয়েছে। আরও কিছু বিশেষণ মানুষের মুখে শোভা পায়, যেমন সে সবসময় ঠিক জিনিসটাই খুঁজে পায়। মেয়েটির আন্দাজ শক্তি ঘোড়ার মতো প্রখর। বিশেষণগুলো ভালো করে পর্যবেক্ষণ করে দেখো তো, এই সবগুলো বিশেষণই কিন্তু হ্যান্সের কাহিনীর পর থেকে প্রচলিত হয়েছে। আবার হ্যান্সের কাছে ফেরা যাক। অবশেষে দিনটি এসেই পড়ল। হ্যান্সকে আলাদাভাবে নিয়ে বিশেষ অনুসন্ধান শুরু হলো। অনুসন্ধানকারীরা অতিরিক্ত আশাবাদী যে তারা খুব সহজেই কিছু গোপন ট্রিক্স বের করে ফেলবেন, যা হ্যান্সের মালিক হারবন ওয়েস্টেন ব্যবহার করে মানুষদের ধোঁকা দিয়ে যাচ্ছেন। অনুসন্ধান দলের মধ্যে যেমন কিছু গবেষক ছিলেন, তেমনই কিছু ঘোড়ার মালিকও ছিলেন। তারা খুব ভালো করেই জানেন কিভাবে ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের ধারণা হ্যান্সের নিজস্ব ক্ষমতা বলে কিছু নেই, সবটাই হারবনের ছলচাতুরি। উৎসাহী সাংবাদিক, ঘোড়াপ্রেমিক সহ নানা শ্রেণীর উৎসুক জনতা ভিড় করতে শুরু করলো ওখানে। হ্যান্সকে একেবারে তার মালিকের সংস্পর্শ ছাড়াই পরীক্ষা শুরু হয়ে গেল। হারবন ওয়েস্টেনও এতে বাধা দিলেন না। গবেষণা কমিশনের সবাই মালিক হারবনকে ওখান থেকে চলে যেতে বলল। তিনি সাথে সাথে চলে গেলেন, যাতে তাদের পরীক্ষায় তার কোনো প্রভাব না পড়ে। অনেকের ধারণা ছিল হারবন যেতে চাইবেন না, কিন্তু সে সত্যিই সবাইকে অবাক করে ওই স্থান ত্যাগ করলেন। বেচারা হ্যান্স মালিকের এভাবে চলে যাওয়া অসহায় চোখে দেখতে থাকলো। পরীক্ষকরা হ্যান্সকে প্রথম পরীক্ষার সামনে ফেললেন। একটা গাণিতিক সমস্যা ঘোড়াটার সামনে উপস্থিত হলো। সবার মনে একই প্রশ্ন উকি দিচ্ছে, ওটা কি মালিকের অনুপস্থিতিতে এর জবাব দিতে পারবে? অবিশ্বাস্য। হ্যান্স তার মালিকের সাহচর্য ছাড়াই উত্তর দিয়ে দিল নিজের দুই খুরের ইশারায়। তারপর থেকে একে দ্বিতীয় তৃতীয় প্রশ্ন করা হলো। হ্যান্সের নির্ভুল উত্তর। পরীক্ষকরা এবার নড়ে চড়ে বসলেন। যারা এতদিন সমালোচনা করে আসছিলেন, তারা সবাই চুপ হয়ে গেলেন। হ্যান্স যেন তাদের মুখে চপেটাঘাত করে বসেছে। এক একজন লজ্জায় লাল হয়ে গেলেন। একটা ঘোড়া তাদের এমন লাঞ্ছনার স্বাদ দিল। অন্যদিকে উৎসুক জনতার পালে আরও হাওয়া লাগলো। তারা বিজয়ের বেশে চেঁচাতে লাগলো। কেউ কেউ তো সমালোচকদের খেপাতে আরম্ভ করে দিল, এখন এখন প্রথম অনুসন্ধানকারী দলটি যখন হ্যান্সকে স্বীকৃতি দিল, চারিদিকে আরও হইচই পড়ে গেল। হ্যান্স আর শুধু ইউরোপের জন্য বিস্ময় হয়ে থাকেনি, বরং বাকি বিশ্বের জন্য বিস্ময় হিসেবে দেখা দিল। দ্বিতীয় পরীক্ষক দলেও আগের মতো বিভিন্ন ভার্সিটির প্রফেসর, বিজ্ঞানী, ঘোড়া প্রশিক্ষকদের সমন্বয় ঘটল। এই ঘোড়াটা কিভাবে সব প্রশ্নের নির্ভুল জবাব দেয়? তবে কি ঘোড়াটা সত্যিই গণিত বুঝে? কেউ নিজেদের প্রশ্ন করল। দ্বিতীয় পরীক্ষক দল এগিয়ে এলো। তারা ছোট্ট একটা বুদ্ধি খাটালো, যা ইতিপূর্বে কারো মাথায় আসেনি। পূর্বের পরীক্ষকদের মতো জোরে শব্দ করে কোনো প্রশ্নই করেনি এই দলটি।
একজন হ্যান্সের কানে কানে প্রশ্নটা ছুড়ে দেয়। ঘোড়াটা অসহায়ের মতো চারিদিকে তাকালো। উপস্থিত দর্শকদের কেউই এবার প্রশ্নটি শুনতে পায়নি, তাই সবাই চুপচাপ হ্যান্সের উত্তরের আশায় ওদিকে মনোযোগ দিল। চারদিকে শুনশান নীরবতা। সবাইকে অবাক এবং চরম হতাশ করে দিয়ে হ্যান্স দাঁড়িয়ে রইল। হ্যান্স উত্তর দিতে ব্যর্থ হলো। দর্শকদের মাঝে এক করুণ সুর বেজে উঠল। তার মানে হ্যান্সের কাছে এই গাণিতিক যোগফলের উত্তর নেই। পরীক্ষক দলের মুখে ফুটে এলো বিজয়ের হাসি। তারা বুঝে গেছে হ্যান্স কিভাবে নির্ভুল উত্তর দিত এতদিন, কিভাবে বোকা বানিয়েছে বাঘা বাঘা সব ব্যক্তিদের। তোমাদের কি ধারণা কিভাবে হ্যান্স নামের ঘোড়াটি এত সব বিষয়ে নির্ভুল জবাব দিয়ে গেছে? বলতে পারবে? আর এখনই বা কেন সে উত্তর দিতে ব্যর্থ হলো? আসলে ঘোড়াটা গণিত ফণিত কিছুই বুঝতো না। ঘোড়া কি আর মানুষের ভাষা বোঝে? কিন্তু তাহলে এতদিন কিভাবে এসব উত্তর দিয়ে গেল? প্রশ্নটা সবার মনেই উকি দিচ্ছে। হ্যান্স এখানেই তার বুদ্ধির পরিচয় দিয়েছে। সঠিক উত্তর ঘোড়াটা না জানলেও ওর পর্যবেক্ষণ ক্ষমতা ছিল মারাত্মক লেভেলের। ওটার সামনে রাখা উত্তরগুলোর মাঝে যেটা ভুল, সেটার দিকে যখনই সে খুর তুলত, উপস্থিত দর্শক একটা হতাশ ভাব করত। তাদের চেহারা এবং প্রতিক্রিয়া দেখে হ্যান্স বোঝে নিত ওটা ভুল উত্তর। আবার যখন সে সঠিক উত্তরের দিকে খুর তুলত, তখন দর্শকরা খুশিতে নিজেদের হাত পা ছোড়াছড়ি করত। অনেকে খুশিতে চেঁচাতো। হ্যান্স বোঝে নিত ওটাই আসল উত্তর। নিশ্চয়ই এতক্ষণে তোমরা সবাই হ্যান্সের সফলতার এই কৌশলটা বুঝে নিয়েছ। এই চমৎকার কৌশলটিকে আমি নাম দিয়েছি হ্যান্স নামের ঘোড়াটির বোধশক্তি। সে তার দর্শকদের প্রতিক্রিয়া খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে তার প্রতিক্রিয়া দেখাতো, যা ছিল পুরোপুরি সফল। একটা ঘোড়া ওটা করতে পারলে তুমি কেন নও? তুমি কি শব্দ ছাড়া কখনো টিভি দেখেছো? হঠাৎ করে একটা ফোন কল এলো, আর ওপাশ থেকে তোমার বাবার কণ্ঠ শুনতে পেলে। টিভির শব্দটা একটু বন্ধ করে রাখো, একটা ফোন কল এসেছে। অমনি না চাইতেও তোমার সাউন্ড অফ করে মিউট করে দিতে হলো। মিউট করার পরেও তুমি যদি ভালোভাবে পর্যবেক্ষণ করে থাকো, তবে দেখবে এখনও টিভিতে চলা দৃশ্যপট স্পষ্ট বোঝা যাচ্ছে। অভিনেতাদের হাতের নাড়াচাড়া, তাদের মুখের ভঙ্গি, ভুরু কুঁচকানো, অট্র হাসি ইত্যাদি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছে তারা ঠিক কী বোঝাতে চাচ্ছে। তুমি কারো সাথে ফোনে কথা বলার অবস্থায় যদি টিভিতে চোখ রাখো, তবে স্পষ্ট প্রতিটি ঘটনার মোড় বুঝে যাবে। হ্যান্সের ঘোড়ার কৌশলটা ঠিক তেমনই। শুধু ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে অন্যরা কি করছে, কিভাবে করছে। তোমাকে বলে দেওয়া লাগবে না, বরং তুমি নিজেই সঠিক উত্তর খুঁজে নিতে পারবে। তারা কি হাসছে? তারা কি মাথা ঝাঁকাচ্ছে? তারা কি হাত নাড়াচ্ছে? তারা ওসবই করছে যা তারা শুনছে। তারা কি চোখের ভুরু কুঞ্চিত করছে? তারা কি দূরে কোথাও তাকিয়ে আছে? তারা কি হাত পা ভাঁজ করে রেখেছে? এর উত্তর হতে পারে না। তারা কি তাদের গলা চুলকাচ্ছে? তারা কি পেছনের দিকে ফিরে আসছে? হতে পারে তারা এখান থেকে সরে পড়তে চায়। তোমার শারীরিক অঙ্গভঙ্গি চেনার জন্য কোনো প্রশিক্ষণ নেওয়া লাগবে না, বরং আমরা সবাই জীবনের বিভিন্ন পর্যায়ে অনুভব করি অপর ব্যক্তি আমার কথা না শুনে দূরে তাকিয়ে আছে, আমার থেকে পেছনে সরে যাচ্ছে। বুঝে নাও তারা কথা এগিয়ে নেওয়ার প্রতি আগ্রহী নয়। যখন তোমার শ্রোতা তোমার থেকে সরে পড়তে চায়, দেখবে সে ঘাড় চুলকাচ্ছে অথবা পেছনে সরে এসেছে, তার মুখে বিরক্তি। এসব বুঝতে রকেট সায়েন্স জানা লাগে না, নিজেই বুঝে ফেলবে তোমার কোন কথাটাকে কিভাবে নিচ্ছে। কৌশল নাম্বার ৭৭-এ আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানব। কৌশল ৮, হ্যান্স নামের ঘোড়াটির বোধশক্তি। নিজের পর্যবেক্ষণ ক্ষমতা আরও বাড়িয়ে নাও। যখন কথা বলছো, তখন নিজের এই সেন্সটাও কাজে লাগাও যে মানুষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া কী তোমার কথা শুনে। তাদের প্রতিক্রিয়া বুঝে সামনে আগাও। সবচেয়ে বড় ব্যাপার, একটা ঘোড়া যদি মানুষের প্রতিক্রিয়া বুঝে তার কার্যক্রম পরিচালনা করতে পারে, তুমি আমি মানুষ হয়ে কেন পারবো না? যদি তুমি এই গুণটা অর্জন করতে পারো, তবে দেখবে মানুষই তোমার সুনাম করবে। তারা বলবে তুমি সর্বক্ষেত্রেই হুঁশিয়ার। কেউ কেউ তো মুখের উপরেই বলে দেবে সব সময় সঠিকটা বেছে নেয়, ওর সেন্স ক্ষমতা মারাত্মক।
নয় খণ্ড। কোনো কিছু করার পূর্বে অন্তত একবার পুরোটা কল্পনার চোখে দেখে নাও। কিভাবে নিশ্চিত হবে যে একটুও বাদ যায়নি? বরফের উপরে স্কাইং কখনো টিভিতে দেখার সুযোগ হয়েছে? যদি হয়ে থাকে তবে খেয়াল করে দেখেছো পাহাড়ের উপরটায় যেই খেলোয়াড়টি স্কাইং শুরুর সংকেতের অপেক্ষায় আছে, তার শারীরিক ভাষা? সে যদিও গুলির শব্দের প্রতীক্ষায় রয়েছে, কিন্তু ভেতর থেকে সে অনেক দূরে গিয়ে গেছে। সে নিজেকে কল্পনায় অনুশীলন করে নিচ্ছে কতদূর সে স্কাইং করে নামছে, কতটা প্রাণবন্ত তার গতি, কিভাবে দারুণ সব জায়গায় সবার আগে পার হয়ে যাচ্ছে। এটাই তার একমাত্র ধ্যান হয়ে আছে। অথচ আমরা শুধুমাত্র তাকে অপেক্ষা করতে দেখেছি। সব ধরনের খেলোয়াড়ই এমনটা করে, যেমন রেসিং গাড়ির চালক, বর্ষা নিক্ষেপকারী, দৌড়বিদ, সাঁতারু, স্কাইয়ার এবং খ্যাটার থেকে শুরু করে পিল শুটার সবাই প্রত্যেকেই খেলা শুরুর পূর্বে কল্পনায় অনুশীলন সেরে নেয়। যেখানে সে ছুটে চলে দুরন্ত গতিতে, পানির গন্ধ, ঘাসের গন্ধ কিংবা নিঃশ্বাসের শব্দও ওরা অনুভব করতে পারে। জাম্পার যেমন মাটিতে সঠিকভাবে অবতরণের কল্পনা করে, সাঁতারু তেমনই অসীম তেজে জলে ঝাঁপিয়ে পড়ার কল্পনায় বিভোর থাকে। সবার কল্পনার শেষটা পুরোপুরি একই, নিজেকে বিজয়ীর আসনে দেখতে পাওয়া। স্পোর্টস সাইকোলজিস্টদের মতে খেলার পূর্বে এই কাল্পনিক অনুশীলন প্রায় সকল শ্রেণীর খেলোয়াড়ই করেন, হোক তিনি তুখোড় কিংবা কম পারদর্শী। তাদের মতে আসন্ন খেলার মুহূর্তটা যদি তুমি কল্পনায় অনুভব করতে পারো, এই যেমন তুমি যদি ক্রিকেটার হও তবে তোমার শটটা কীভাবে নিচ্ছ তা অনুভব করছো, গোলক প্লেয়ার ঘাসের ঘনত্ব অনুভব করছে কিংবা দৌড়বিদ মাটি অনুভব করছে, তবে এটা তোমার খেলায় ভালো প্রভাব ফেলবে, তোমাকে মানসিকভাবে অনেকটা এগিয়ে রাখবে। বিছানায় শুয়ে শুয়ে ২৬ মাইল। নিশ্চয়ই আমাকে পাগল মনে হচ্ছে। বিছানায় শুয়ে শুয়ে কীভাবে ২৬ মাইল অতিক্রম করা যায়, এটাই ভাবছো তো? এমনটাই ঘটেছিল আমার বন্ধু রিচার্ডের সাথে। রিচার্ড একজন ম্যারাথন দৌড়বিদ। বেচারা কত কত অনুশীলন করে গেল নিউ ইয়র্ক ম্যারাথন প্রতিযোগিতার জন্য, অথচ প্রতিযোগিতার সপ্তাহখানেক আগে সে কার অ্যাক্সিডেন্ট করে। ভয়াবহ কোনো ইনজুরি না হলেও তাকে ২ সপ্তাহ বিছানায় বিশ্রাম নিতে বলা হয়। কোনোভাবেই ২ সপ্তাহের পূর্বে তার সুস্থ হওয়ার সম্ভাবনা নয়, ডাক্তার সাহেব জানিয়ে দিয়েছেন। আমরাও হতাশ হয়ে গেলাম, ওকে বেশি বেশি সমবেদনা জানালাম। এছাড়া আমাদের আর করারও বেশি কিছু ছিল না। প্রতিযোগিতার দিন আমাদের সবার চোখ যেন আকাশে উঠে গেল। আমরা বিস্ময়ের সুরে চেঁচিয়ে উঠলাম, রিচার্ড, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার তো বিছানায় থাকার কথা। রিচার্ড দৌড়ের জন্য স্পেশাল জুতো জামা সব পরে এসেছে, ওকে আটকে রাখার সাধ্য কার? এই অবস্থায় কেউ ম্যারাথনের মতো প্রতিযোগিতায় অংশ নেয়? রিচার্ড মনে হচ্ছে খুব স্বাভাবিকভাবে ব্যাপারটা নিয়েছে। সে আস্তে আস্তে বলল, তোমাদের চোখে হয়তো আমি বিছানায় পড়েছিলাম সত্য, কিন্তু আমি প্রতিদিন বিছানায় শুয়ে শুয়েই ২৬ মাইল ৩৮৫ গজ দৌড়েছি। আমি প্রতিদিন দৌড়ানোর কল্পনা করেছি, প্রতিটি রাউন্ড আমি কল্পনায় সম্পন্ন করেছি, হোক সেটা কল্পনায়। বুঝলাম বিছানায় শুয়ে শুয়ে সে মানসিক প্রস্তুতি নিচ্ছে। ম্যারাথনের একজন প্রতিযোগীর মতো সে দৌড়েছে তার কল্পনায়। তাকে দেখে মনে হচ্ছে কল্পনায় হলেও সে বাস্তবের চেয়ে কম আশাবাদী নয়। রিচার্ড বিজয়ের বেশে পুরো সবটা রাউন্ড লড়ে গেছে। প্রতিযোগিতা শেষে দেখা গেল সে খুবই স্বাভাবিক, কোনো ধরনের চোট কিংবা দুর্বলতা তার মধ্যে দেখা গেল না। আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। এমন অবস্থায় ও কিভাবে এত সাহস পেল, আমি এখনও কল্পনা করলে থমকে দাঁড়াই। রিচার্ড আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেছে, কোনো কিছু করার পূর্বে তা কল্পনায় অনুশীলন করে নেওয়াটা কত কার্যকরী। সেক্ষেত্রে রিচার্ডের এই ঘটনার চেয়ে আর